দেন হচ্ছে আমরা যে লাইনগুলো আছে এই লাইনগুলো রিমুভ করব। এক্সট্রাস। এখন আমরা এটার কিছু কাজ করেছিলাম, কিছু কাজ করিনি, আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। যে জিনিসগুলো আপনারা করতে পারবেন সেভাবে এটা করা হয়েছিল। আচ্ছা, এখন এই প্রজেক্টটা আমি ওপেন করব হচ্ছে আমাদের এটা। সো আমি ইন্ডেক্সে যদি ক্লিক করি ওপেন ইন ব্রাউজার, এবং আপনারা অনেকেই কাজ করেছেন, আমি খুবই হ্যাপি আপনাদের কাজগুলো দেখে। ফিডব্যাক দিব, সমস্যা নাই। আর এইখানটায় আয়োজন পর্যন্ত করা হয়েছিল, বাকিটুকু আপনাদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল যা আপনারা করবেন। আমি একটু ঘুরে আসি যে আপনারা কতদূর কাজ করেছেন এই পর্যায় পর্যন্ত। আহ, তিনজনের কাজ দেখতে পাই। আপনি এই পর্যন্ত করেছেন, আপনারটা দেখছিলাম। আপনার এটা একটু ঘন হয়ে গেছে, একটু স্পেস তৈরি করতে হবে এখানে। এটা আপনি ব্লেন্ড মোডে আনছেন, ব্লেন্ড মোড করলে দেখতে ভালো লাগবে না, ও মানে ফটোশপের মতো হবে না, কারণ ফটোশপকে প্রায়োরিটি দিতে হবে। এই পর্যন্ত যতটুকু আমি করেছি ততটুকু, এরপর আর করেননি। আপনারা কি চান যে আমি এই সেকশনগুলো দেখাই? আচ্ছা ঠিক আছে, দেখাই। আমি নিচে দিকে যাই এই সেকশন পর্যন্ত। আয়োনিকনস, অর্থাৎ আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম, এরপরে এই সেকশনটা নিয়ে কাজ করব। এবার এই সেকশনটা দেখার জন্য আমি যদি প্রজেক্ট ফোল্ডারে যাই, আপনারা দেখবেন যে পুরোটাই একটা ইমেজ। এই যে পুরোটাই কিন্তু একটা ইমেজ, এমন না যে শুধুমাত্র মোবাইল ফোনটা হচ্ছে একটা ইমেজ। অনেক জায়গায় এরকম দেখতেও পারবেন যে শুধুমাত্র এই হাতটাই হচ্ছে একটা ইমেজ, অথবা বড় জায়গায় একটা পড়ে আছে। তার মানে তখন ওইটাকে পজিশনিং করে একটা জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু এই পুরোটা যখন ইমেজ হয় তখন আমাদের পজিশন করার চিন্তা করতে হবে না। তাহলে এটাকে প্রেজেন্ট করব কিভাবে? এটা প্রেজেন্ট করার দুটো পদ্ধতি আছে। তো একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ পদ্ধতি। যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন তাহলে আপনি করতে পারবেন, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে যেটা হয়, অ্যালাইনমেন্টের প্রবলেম হয়। অ্যালাইনমেন্টের প্রবলেম বলতে কোন জায়গায় তার প্রেজেন্ট, মানে সে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে থাকে, তো তখন মোবাইল ডিভাইসে ইমেজের উপরে চলে যায়। মোবাইলটা, এই যে এই হাতটা, কন্টেন্টটা দেখা যায় এর উপরে চলে যায়, তখন কিন্তু কন্টেন্টটা বোঝা যায় না। এরকম অনেক প্রবলেম হয়। আবার এটাকে পজিশন করেও আনা যায়। তো ওগুলোই দেখবো আমরা যে কিভাবে কাজ করে, এবং এই সেশনের নাম কি দিতে পারি। লুকিং ফরওয়ার্ড টেমপ্লেট, পারফেক্ট টেমপ্লেট টু ইউজ, রেসপন্সিভ। তো আমরা বলতে পারি রেসপন্সিভ সেকশন। আমরা লাস্ট ক্লাসের যে ক্লাসগুলোর যে কোডিং স্ট্রাকচার সেটা মাথায় রাখতে হবে, কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আমাদের এখানে ক্লাস রেসপন্সিভ সেকশন এরকম একটা নাম দেই, এবং এখানটায় উপরের দিকে তাকান যে একটা হেডিং আছে যেটা আমরা এখানেও পাই। তো ওই হেডিংটাকে কপি পেস্ট করতে হবে সেকশনের। এইটা হচ্ছে হেডিং পার্ট, রাইট? তার মানে কি কন্টেনার পর্যন্ত, কন্টেনারের আগ পর্যন্ত এটা নিতে হবে। এবার এইখানটায় আমি কন্টেনার অবশ্যই দিব। এবং এর ভিতরে আমরা এটা দিয়ে দিলাম, ডান। এবং নিচে এই রো কিন্তু এখানে শেষ, সো আর একটা রো দিব। কিসের জন্য? আমাদের এই কলামটার জন্য। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই কলামটা অ্যাড করব। আমি আগে মার্কআপটা করে নেই, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে চিন্তা করি। এই ডিজাইনটা দেখতে কিন্তু অলমোস্ট এটার মতো, অথবা আমি যদি বলি উপরে কিছু নাই এমন যেটার মাধ্যমে বা যেটার মতো করে আমি সাজাবো। তবে হ্যাঁ, পি ট্যাগ যেটা আছে, পি ট্যাগের কালার কম্বিনেশন, সাইজ, এটার সাথে কিন্তু এগুলো মানায়। এবার রেসপন্সিভ রেডি এই জিনিসটা নিয়ে আসতে হবে। এখানটা H2 বলছে, তার মানে আমি ওটাকে H2 বা 3 বলতে পারি। আমি এখানে ডিপ দিলাম, রো দিলাম, এবং এ কিন্তু একটা কলামে থাকে, রাইট? তার মানে 6 কলাম, এই পাশে কিন্তু ফাঁকা থাকবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এই জিনিসটা নিয়ে আসবো ডিফ কোল এক্সেল অথবা এলজি দিয়ে কাজ করতে পারি, কারণ আমাদের কিন্তু এক্সেল এলজি প্রায় সেম ডিজাইন আসে। এই জায়গাটায় আমরা ওই সেকশনের কাজ করব। তো আমরা এখানে ডিরেক্ট বলতে পারি H3, রাইট? তো আমরা বলতে পারি রেসপন্সিভ রেডি। তারপরে হচ্ছে এই কন্টেন্টগুলো। তো আমি টিতে ক্লিক করি, এখানটায় ক্লিক করি, কপিট করার পর
আমরা নিচের দিকে পিটাকে আমরা কন্টেন্ট অ্যাড করে দিলাম। এর নিচে কিন্তু ইউএলএলআই হবে, লাইক ফর এই জিনিসগুলোর জন্য। এবং আমার যদি এখানে যাই, আমার ওখানে চেক বক্সগুলো কিন্তু নাই, মানে এই যে চেক বক্সগুলো সেটা কিন্তু নাই। তো আমি এইখানটায় ক্লিক করে এগুলো নিয়ে নিই। তো এইখানটায় আমি ইউএল দিব, তারপর এলআই দিব, কন্টেন্ট অ্যাড করলাম, নিচের কন্টেন্ট আলাদা একটা এলআইতে হবে। আমি যদি এইভাবে ছেড়ে দেই, তাহলে আমার ওয়েবসাইটের নিচের দিকে আমরা এরকম পাচ্ছি। দেখেন আমাদের কিন্তু ডিজাইনের অনেকখানি হয়ে গেল বলা যায়। এই জিনিসগুলো পাচ্ছি রেডিও বাটন, কিন্তু আমাদের ওখানে চেক বক্স লাগবে। তার মানে কি আমাদের ফটোশপ অন করতে হবে, সরি আইকন। আমরা কোনো আইকন নিয়েছিলাম কিনা, আমরা এখানে কোনো আইকন নেইনি। তো আইকনটা নেওয়ার জন্য যেতে হবে হচ্ছে, আপনি ফ্ল্যাট আইকন নিতে পারেন, ফটোশপ নিতে পারেন। এইখানটায় ওই আইকনগুলো ইউজ করেছে কিভাবে। তো আমি যদি এখানে ক্লিক করি মুভ টুলে, আর এখানে যদি ক্লিক করি, এটা ক্লিক করার আগে এখানটা একবার ক্লিক করবেন, দেখবেন ও কিন্তু এটা না। যদি আমি এখানে ক্লিক করি, এটা দেখবেন একটা অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে এটা একটা ইমেজ। আইকন হিসেবে যদি থাকতো টি দেখাতো। তো আমি যদি এটাকে কন্ট্রোল করে আমি যদি এটা নিয়ে নেই, তাহলে কিন্তু আমার ওয়েবসাইট এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। সেভ ফর ওয়েব, আচ্ছা সেভ ফর ওয়েব করার আগে ট্রিম করতে হবে, রাইট? এখান থেকে বলবো ট্রিম, ওকে। এই জিনিসটা নিয়ে আসলাম। এখন ফাইল থেকে সেভ ফর ওয়েব, এবার এটাকে কিন্তু আমরা জেপিজিতে করব না, ইমেজ পিএনজিতে করব। কোথায় করব? ওয়াপিকের ভিতরে ইমেজ, এইখানটায়। তো এটা হবে চেক, চেক নামে পিএনজিটা দিয়ে দিলাম, ডান। আমি এখন ব্যাকে চলে যাই। এখন ওই ইমেজটা এইখানটা অ্যাড করব, ইমেজ, ইমেজে স্ল্যাশ, আর এখানটায় বলবো অল্টার এটা। এখন এক্স্যাক্টলি এই জিনিসটাই কপি করে আমরা এখানে বসে দেব। এখন যদি আমি ওয়েবসাইট ভিজিট করি, সেটা কিন্তু পাচ্ছি। বাট এই পাশে রেডিও বাটনের জন্য আমরা এলাইতে রেডিও বাটন পাবো। তাহলে এইখানটা যদি বলি ন্যাভ, আমরা ন্যাভ সম্পর্কে জানি। ন্যাভ দিয়ে কি হয়? অ্যালাইন হয় ডানে বামে। হয়নি, কেন হয়নি? র্যাপিং হয়ে গেছে অটোমেটিক্যালি। কারণ হচ্ছে এটা কলাম ছোট, অর্থাৎ আমি যদি এটাকে 12 দেই, তাহলে কিন্তু সে পাশাপাশি চলে যাবে। রিলোড যদি দেয় পাশাপাশি চলে গেছে। কিন্তু আমি যদি এইখানটায় ন্যাভের জায়গায় অন্যভাবে দেই, মানে আমি চাচ্ছি না যে স্পেস এবং রেডিও বাটন থাকুক, তাহলে এখানে বলতে হবে লিস্ট আনস্টাইলড, এই নামে একটা ক্লাস আছে, যেটার মাধ্যমে সে ভার্টিক্যালি নিচে নিচে থাকবে। এই যে দেখেন। কিন্তু তখন আমি যদি এটার কলাম বাড়ায়ও দেই, তবু সমস্যা করবে না। রিলোড যদি দেই সমস্যা করবে না। তো আমার এখানে 6 দেব, কিন্তু এটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে রোতে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, যেহেতু স্পেস আছে, একটা একটা কলামের 6টা কলামের একটা পার্ট পড়ে আছে, তাহলে সে অ্যালাইন হবে। হলো। আর স্পেসিং তো এটা পরের বিষয়, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য রেসপন্সিভ ডিজাইন বা সেকশনকে কপি করে আমাদের স্টাইল ডট সিএসএস এর একদম নিচে এইখানটায় স্ল্যাশ, এইভাবে এইভাবে আমি এটাকে দেই। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করে ইউআরএল বলতে হবে। এইখানটায় এই ছবিটা এটাকে কপি করি, দেন আমি এখানে বলবো ডট ডট সিএসএস ফোল্ডার থেকে বের হলাম, তারপর আমি ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজটাকে কল করলাম। এখন যদি রিলোড দিই, আমরা ইমেজটা কিন্তু পাচ্ছি। সিম্পল। সো এইখানটা কিন্তু গ্যাপ আছে, আপনি দেখবেন উপরে একটা স্পেস আছে সব জায়গায়, এখানেও আছে এখানেও আছে। তো এই স্পেসটা তৈরি করতে হবে। আমাদের জানতে হবে যে অন্যান্য সেকশনে স্পেস কতটুকু দিয়েছি, কোথায় দিয়েছি। যেমন এই যে দেখেন এখানে প্যাডিং দিয়েছিলাম, তো এই প্যাডিংটাও আমি এখানে অ্যাড করব। রিলোড যদি দেই, একটা স্পেস তৈরি হলো, কিন্তু এটা রিপিট হয়েছে, রাইট? ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই রেসপন্সিভ সেকশনে কমন কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ,
কাভার করে দিতে হবে। যদি আপনি কাভার করেন তাহলে কিন্তু আপনার ওই রিপিট না দিলেও চলে, কারণ রিপিটটা আর থাকে না, তারপরে আপনি রিপিট দিয়ে দেবেন। নো রিপিট ডিভাইস ওয়াইজ অনেক সময় এটা প্রবলেম করে। আবার নো রিপিট দেওয়ার পরে আপনি যদি বলেন কন্টেইন, দেখেন দেখেন এ কিন্তু বাম দিকে চলে আসে। যদি আপনি কন্টেইন বলেন তাহলে ওর অরিজিনাল শেপটা আসবে। কাভার করলে কি হয়, একটু 19-20 হয়ে যায় সাইজ অনুযায়ী। আপনি যদি ছোট ডিভাইসে যান, এটা যদি একটু ছোট উইথ করেন, বা নতুন ল্যাপটপ ডিভাইস, ল্যাপটপ কিন্তু এত বড় হয় না, আমার মনিটর যত বড়, ওই ক্ষেত্রে দেখবেন ইমেজটা পারফেক্টলি লুকটা দেখাবে, কারণ ডিভাইস ওয়াইজ কিন্তু লুকটা 19-20 হবে। সো এটা হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি ইমেজটাকে এখানে প্রেজেন্ট করছেন এক্স্যাক্টলি। বাট এই জায়গায় একটু তাকান, ও কিন্তু হ্যান্ডটা পারফেক্টলি দেখাচ্ছে না, বাট আমার এখানে কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে, নিচের দিকে দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে কিছু জিনিস করতে হবে। এটাকে আমি এইভাবে রাখি, বা আমি একটু তুলে ফেলি, এটাকে আমি আলাদা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এই সেকশনে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন যদি বলি সেন্টার তাহলে কিন্তু আসে না, যদি বলি বটম তাহলে কিন্তু আসে। যদি আসেও সে কিন্তু উপরে চলে যায়, প্রবলেম না। তো এটা পারফেক্ট শেপটা দেওয়ার জন্য যেটা করতে হবে, মানে অনেকভাবেই করা যায়, বাট যেটা মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি যদি এই রেসপন্সিভ পজিশনকে পজিশন রিলেটিভ ধরি, আর এই জায়গাটায় যদি একটা ক্লাস, একটা ইমেজকে কল করি, ওই ইমেজটাকে যাতে আমি পজিশন অ্যাবসলিউট করে অ্যাড করতে পারি, তো আমার এতটুকু লাগবে। তাহলে এইটা, এটা, এটা এবং এটা, এগুলো আমাদের কমেন্ট থাকবে, কারণ এগুলো দরকার নেই, কিন্তু এগুলো আমাদের কমেন্টিং করতে হবে। আচ্ছা, এটা একবারে না করে একবারে করার জন্য এটা নিচে রাখি, আর এগুলোকে কন্ট্রোল/ক্লিক করি। ওকে, আমি এই জায়গাটায় ইমেজটা দিয়ে দিব। এবার এখানটায় বলতে হবে অল্টার, তারপরে টেমপ্লেট বা পারফেক্ট টেমপ্লেট বা সামথিং কিছু একটা, বা রেসপন্সিভ কথাটাও বলতে পারেন। পারফেক্ট টেমপ্লেট এটা দিয়ে দিই। এবার এটার একটা ক্লাস দিতে হবে যেটা আমরা রেগুলার ইউজ করি, সেটা হচ্ছে ইমেজ ফ্লুইড W100, মানে উইথ যাতে 100% হয়। এবার যদি আমি ওয়েবসাইট ভিজিট করি, ও কিন্তু উপরে যাবে স্বাভাবিক, এবং ও কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে, কিন্তু পজিশন করলে কিন্তু আরো সুন্দর লাগবে। তো সেই জিনিসটা আমরা করব। ইন্সপেক্ট এলিমেন্ট করলে হবে না, তো রেসপন্সিভের ভিতরে যে ইমেজটা সেটাকে কল করতে হবে। এখানে কিন্তু আমাদের প্যাডিং করাই আছে। তো এইখানটায় রেসপন্সিভ করার জন্য আমরা ইমেজটাকে কল করি। এখন রেসপন্সিভ সেকশনের ভিতরে কিন্তু অনেক ইমেজ থাকতেও পারে, রাইট? এখানে কিন্তু আরো ইমেজ আছে। এই ইমেজটা ধরার জন্য দুটো ওয়ে, একটা হচ্ছে আপনি চাইলে ক্লাস দিতে পারেন, স্পেশাল একটা ক্লাস দিতে পারেন, অথবা এই জায়গাটায় দিতে পারেন একটা অ্যারো চিহ্ন। এই চিহ্নটা কি করে, এটা মানে হচ্ছে রেসপন্সিভ সেকশন যে ক্লাসটা আছে, যেই ডিভে বা যেই ট্যাগে, ওইটার রিসেন্ট যে ইমেজটা, এখানে কিন্তু রিসেন্ট ইমেজ হচ্ছে এটা। এ যদি, এই যে মনে করেন এটা একটা কন্টেইনার, এখানে যদি একটা ইমেজ থাকে, সেও কিন্তু ওর রিসেন্ট ইমেজ। কথা বোঝা গেছে? এ যদি নিচেও থাকে তবু কিন্তু রিসেন্ট ইমেজ। রিসেন্ট ইমেজ বলতে বা রিসেন্ট ট্যাগ বলতে ওর চাইল্ড, ওর হচ্ছে চাইল্ড। তো ওর চাইল্ড কিন্তু ইমেজ এবং এই ডিপটা, কিন্তু ভিতরের গুলো কিন্তু এর চাইল্ড, আর ওর জন্য সুপার চাইল্ড হতে পারে। তার মানে অনেক ভিতরে কিন্তু ইমেজটা আছে। এইটা কিন্তু সে নেস্টেড করতে পারবে না, যদি না আমি যদি এখান থেকে এটা তুলে ফেলি, তাহলে কিন্তু সে সব ইমেজকে ধরবে। কিন্তু আমি এটা দেওয়া মানে কি, এই ট্যাগের পরের ট্যাগটার জন্য ইমেজ ট্যাগ হয়। তো ওই জিনিসটাই কিন্তু এখানে ধরা হলো এইভাবে, মানে কোনো ক্লাস ডিফাইন না করে। তো আমি এটাকে এইভাবে সিলেক্ট করলাম, করার পর রিলোড দিই, দেন ইন্সপেক্ট এলিমেন্ট করি। আর রেসপন্সিভ সেকশন আমরা এটাকে বলবো পজিশন রিলেটিভ, এবং এই ইমেজটাকে বলবো পজিশন অ্যাবসলুট। দেখেন ভিতরে চলে গেছে, রাইট? এখন ভিতরে যখন চলে গেছে, এই সেকশনে দেখেন প্যাডিং করা হয়েছে ঠিকই, কিন্তু ও কিন্তু নিচের দিকে, এটা একটা প্রবলেম। প্যাডিং তো আপনি বুঝবেন না, কারণ হোয়াইট পোর্শন। তাহলে এটাকে বলতে হবে টপ 0 আর লেফট হচ্ছে 0। এবার আপনি যদি তাকান, পারফেক্ট মনে হয় এবার? কেউ কেউ বুঝবে ওটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, রাইট? কিন্তু নিচের দিকে স্পেস বের হয়ে গেছে না, একটু বেশি হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু মেনে নিতে হবে, কারণ এই ইমেজটা কিন্তু কন্টেন্ট ডিপেন্ডেবল না এখন। মানে ইমেজটা কিন্তু পজিশন করা হয়েছে ওর নিজস্ব উইথ দিয়ে, ও কিন্তু কন্টেন্ট ডিপেন্ডেবল না। বাট আপনি চাইলেও কিন্তু করতে পারেন, দেখা যাক। উইথ যদি দেই,
100%, হাইট যদি দেই 100%, দেখেন একটা চ্যাপ্টা হয়ে গেছে। চ্যাপ্টা কেন হয়েছে? কারণ এর হাইট অনুযায়ী সে নিয়ে নিচ্ছে, আর আপনি যদি হাইট না দেন তাহলে কিন্তু ওইভাবে আসবে। এখানে যদি আমি বলি অবজেক্ট ফিট কাভার, তাহলে কি অ্যাডজাস্ট হয়? কাভার করলে অ্যাডজাস্ট হয়, কিন্তু কাভার করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেমনটা তেমনটাই হয়ে আছে। এটা তো বুঝতে হবে আমাদের। তো সেক্ষেত্রে বেটার ওয়ে কি? বেটার ওয়ে হচ্ছে হাইট না দেয়া। হাইট যদি আমি না দেই তাহলে অটোমেটিক্যালি সে হাইটটা যতটুকু ততটুকু নিয়ে নেবে সে। কথা বুঝতে পারছেন? আমি উইথও নেয় না, উইথও সে নেয় না, এটা অটো হয়ে যায়। এখন আমি এরকম রাখলাম, তাহলে আমাদের কন্টেন্টগুলো ম্যানেজমেন্টটা ওইভাবে করতে হবে। এখানে যেমনটা আছে, ছোট কিন্তু ডিভাইসটা এখানে কিন্তু ছোট। আমি যদি এখানে বড় করি, দেখবেন এর উপরে অনেক বড় স্পেস, এরও নিচে কিন্তু অনেক বড় স্পেস, দ্যাটস ওয়াই কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমি যখন জুম করবো তাহলে পারফেক্ট বোঝা যায়, কিন্তু ছোট করলে কিন্তু অতটা বোঝা যায় না যে আসলে স্পেস কতটুকু দিতে হবে। এখানে দেখেন আমার কোনো স্পেস আছে নাই। তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা যেটা করব, এতদূর কাজ করার পর আমরা এখানে ক্লিক করে এই প্রত্যেকটা জিনিসকে কপি করি। আমি এইভাবে রাখতে চাচ্ছি, বিভিন্নভাবে করতে যাচ্ছি যাতে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়। সো এইখানটায় এই কলামে আমরা এই জায়গাটায় উপরে নিচে একটা প্যাডিং করব, তাই কি না? এটার উপরে তো করতে হবে। আচ্ছা, বেটার হয় পুরো জিনিসটা কাট করে আমরা এখানে একটা ডিভের মধ্যে রাখি। কেন? কারণ ভিতরে ডিজাইনগুলো যাতে কাস্টমাইজ করা যায় এই ডিভটা দিয়ে। এখন এখানে একটা ক্লাস ডিফাইন করব, রেসপন্সিভ কন্টেন্ট, এরকম কিছু একটা নাম দিই, রেসপন্সিভ কন্টেন্ট। তো আমি এইটাকে কল করব নিচের দিকে h3, যদি আমাদের পিতে কাজ করতে হয় সেটা আমরা করব। আর এর ভিতরে ইউএল ইউএল আছে, ইউএল, তারপর ইউএল এর ভিতরে এলআই, দ্যাটস ইট। আর কিছু লাগবে না হয়তো। রিলোড যদি দেই, আচ্ছা আমি এখানে রিলোড দিচ্ছি, এখানে যদি রিলোড দেই তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। এখন উপরে নিচে গ্যাপ তৈরি করব। এই গ্যাপটা তৈরি করার জন্য আমরা গ্যাপ সাইজ করব। এখন এখানে যদি ক্লিক করি আর এখানে যদি দেখি এইভাবে একটা মোটামুটি আন্দাজ করি কত 144, নিচের দিকে যদি যাই এখানেও কিন্তু 115 বা 20, আমরা উপরে নিচে 120 ধরলাম। হ্যাঁ, তো ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর রেসপন্সিভ কন্টেন্ট উপরে নিচে আমরা প্যাডিং করব 120, কিন্তু ডানে বামে আমরা 0 করব। ডানে বামে তো প্যাডিং দরকার নেই, তাহলে একটা মোটামুটি একটা স্পেস পাচ্ছে যেটা আমাদের দরকার। ওকে, এই অবস্থায় রাখি। এখন এইটার একটু কাজ করি, চেক করে নেই সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন এখানে ক্লিক করি, করার পর 32 পিক্সেল রোবোটো, এটা আমরা আগেই দিয়ে রাখছি। 32 পিক্সেল আমরা মাপবো এই ফন্টটাতে। আমরা এখানে দেখবো 1.75, এটা বাই ডিফল্ট চলে আসে। আমরা এখানে ফন্ট সাইজ দিব হচ্ছে 32 পিক্সেল, বড় হয়ে গেছে। কালার, কালারটা দিয়ে দিলাম। আর কি, আর তো নাই কিছু। ওকে ফাইন, এখানে আর কিছু নাই, নাই। ওকে, এখন নিচের এই কন্টেন্টের উপরে কাজ করার দরকার নাই সত্যি কথা বলতে, কারণ এটা কিন্তু পি ট্যাগে আমি আগেই ডিজাইন করে রেখেছি। তারপরে আমরা চেকিং করে নিতে পারি, ক্লিক যদি করি, বোথ 16 পিক্সেল এবং কালার কম্বিনেশন এটা। তো আমি যদি এখানে আবার যাই পি ট্যাগ নিয়ে, দেখেন এখানে 16 পিক্সেল বাই ডিফল্ট আসে যেটা বডি থেকে, এই যে দেখেন কালারও আসছে। তার মানে কি আর কিছু করার দরকার আছে আমার? নাই কিন্তু। তাহলে এইখানটা আবার যান, নিচের দিকে দেখেন একটা গ্যাপ আছে, এবং এইগুলোর কথা বলছি। আমার এখানে কিন্তু ওইরকম গ্যাপ নাই, এবং সাইজও একটু কম বেশি হতেই পারে। তা আমি এখানে ক্লিক করি, করার পর রেগুলার রোবোটো আমি এটাকে ক্লিক করে কপি করি। কত সাইজ? 14। ইন্সপেক্ট এলিমেন্ট করে এলআইতে আমরা যদি বলি ফন্ট সাইজ 14 পিক্সেল, দেখ ছোট হয়ে গেল, তার মানে কি আমার দরকার ছিল। আর কালার দিব হচ্ছে এইটা, এটা বাই ডিফল্ট চলে আসবে বডি থেকে। তারপরে দিয়ে রাখলাম, নিচের দিকে একটু গ্যাপ করতে হবে, মার্জিন উপরে নিচে গ্যাপ করি। আমি এখানে 10 পিক্সেল বলি, ডানে বামে 0, মানে উপরে নিচেও গ্যাপ করলাম। এই তো হয়ে গেল। আর কিছু মনে হয় না লাগবে এই জায়গাটায়। রেসপন্সিভ করার সময় আমাদের কিছু কাজ করতে হবে। এখন এতটুকু পোর্শন আমি এটাকে পেস্ট করে দিলাম, এই সেকশনটা ডান।
এখন এটা রেসপন্সিভ দেখবো গাইস। রেসপন্সিভ দেখার ক্ষেত্রে ছোট করব এএলজি। এখন পর্যন্ত এই দেখেন নিচে চলে যায়, তার মানে ইমেজটা কিন্তু ডিপেন্ডেন্সি, মানে এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ইমেজের যে ডিপেন্ডেন্সি সেটা কিন্তু ও স্বাধীন, ওর রেশিও অনুযায়ী কিন্তু ও ঠিক দেখাচ্ছে, রাইট? দেখেন তো, ও রেশিও অনুযায়ী কিন্তু ঠিক দেখাচ্ছে। তার মানে এই জায়গাগুলোতে আসলে ইমেজ ভালো নাকি অন্যভাবে করলে ভালো, এটা একটা কিন্তু ম্যাটার করে। আর একটা জিনিস হচ্ছে ইমেজের যে কালারটা সেটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই তাতেও কিন্তু অ্যাডজাস্টমেন্টটা আসে। আচ্ছা, আমরা এগুলো দেখবো এখন। আমি যদি ছোট করি, দেখেন নিচে কিন্তু একটা স্পেস পাচ্ছে, এরকম হচ্ছে। কেন হচ্ছে? কারণ ইমেজটার সাইজ পজিশন করার কারণে কিন্তু এটা হচ্ছে। এখন আমি এতটুকু করার পর যদি আমি এই ইমেজটার হাইট দেই 100%, তাহলে কিন্তু লম্বা হয়ে যাবে। এবং আমি যদি বলি অবজেক্ট ফিট কাভার, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরকম হবে স্বাভাবিক, কারণ ইমেজটা কিন্তু লম্বাটে হচ্ছে। হুম। তো এর একটা হাইট আছে না, ওই হাইট অনুযায়ী কিন্তু সে অ্যাডজাস্ট হচ্ছে। তার মানে কি, ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেমনটা দিচ্ছি তেমনটাই কিন্তু আসতেছে। তো এটা একটা ম্যাটার করে যে আপনি কোন ডিভাইসে ইমেজটা রাখবেন, কোন ডিভাইসে রাখবেন না, এটা কিন্তু ম্যাটার করে। এবার আসেন আমরা এটা রেসপন্সিভ কাজ করবো। আমি যে ওটা ফর এক্সাম্পল দেখালাম, কিভাবে কাজ করব সেটা এখন দেখার বিষয়। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে মিডিয়া কোয়ালিটিতে যাই, এই জায়গাটা আসি। এখানে কিন্তু অলরেডি সেট করা আছে লাস্ট ক্লাসের কাজের পর। আমাদের যখন আমি ছোট ডিভাইসে যাব তখন এর নিচে এইভাবে আসতেছে, তার মানে আমাদের যেটা করতে হবে, সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এটা দেব, এটা না দিয়ে আমরা ক্লিক করে এই কালারটা দেব। কথা বোঝা গেছে? কিন্তু এই ইমেজটা সবসময় জন্য নিচে থাকে, রাইট? সেটা কিন্তু হয়েছে, সেটা কিন্তু হয়নি। তার মানে আমাকে বটম জিরো করতে হবে যাতে সব সময় নিজের দিকে ইমেজটা থাকে। তার মানে আমাদের কাজ হচ্ছে এই রেসপন্সিভের উপরে নিচে গ্যাপটা কমানো বিভিন্ন ডিভাইস অনুযায়ী, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে অনেকখানি। তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজও দিলাম যাতে 19-20 না হয়। যেমন উপরে কিন্তু আমি যদি এটা তুলে ফেলি, উপরে কিন্তু দেখেন স্পেস পাচ্ছে খালি, তো এটা দেখতে ভালো লাগে। এই কারণে আমি এই কালার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ইমেজও দিয়ে দিলাম, সরি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এবার আসেন, যখন আমি ছোট টিভিতে যাব এটা কিন্তু হাইটটা বেশি মনে হচ্ছে এবার, বা সমান সমান মনে হলো। আমি যখন ছোট করবো এখানে দেখবেন এখন 1500 নিচে, তো 1500 নিচে আসলে আমি হাইটটা কমায় দেবো, এরকম চিন্তা করতেই পারি। এখানটা ক্লিক করে আমি এটাকে কপি করি, দেন আমি এটাকে পেস্ট করে এখানে দেবো না, সরি এখানটা দেবো। আমরা যে প্যাডিং করেছিলাম কোন জায়গায় প্যাডিং করেছিলাম, রেসপন্সিভ কন্টেন্ট, এটাকে আমরা এখন কন্ট্রোল করব। হাউ? আমরা 1199 করেছিলাম, এটার উপরে একটা মিডিয়া করব, আমাদের প্রয়োজন অনুযায়ী মিডিয়া করব। এমন না যে প্রয়োজন যা দিচ্ছি বুটস্ট্র্যাপ তাই করতে হবে আমাদের। আমি এখানে 1499 পিক্সেল এইটার মধ্য দিয়ে আমি মিডিয়া করে কাজটা করতে পারি। তো এইখানটায় আমি এটার প্যাডিং কমায় দিব। কথা বুঝতে পারছেন? মানে আমরা একদম অনেক উপর থেকেই কিন্তু এই কাজটা শুরু করছি। ইন্সপেক্ট এলিমেন্ট রেসপন্সিভে যাই, এটা দেখেন এখন 1299 এইখানটা আসছে। তাহলে আমি যদি এটাকে 80 করি, দেখতে দেখেন কেমন লাগছে। ওকে, তাহলে আমি এখানে 80 এবং 0 করব। সব জায়গায় যে আপনাকে আহ, কি বলে ফটোশপের চিন্তা করতে হবে এমনটা কিন্তু না, রিলোড দিই। আর এবার আসেন ছোট করি আরো। এখন আমি যখন ছোট করব এই জায়গাটা আসার পরে মনে হচ্ছে যে আবার করতে হবে 1300 পিক্সেলের নিচে, আমরা এটাকে ঠিক করব আবার। তো তখন আমি এটার নিচের দিকে আবার কল করি, 1300 পিক্সেল যেহেতু নিচে আমরা এখানে বলতে পারি 1299। আমি এইভাবে সাজাতে যাচ্ছি। এটা আমরা রিলোড দিই, দেওয়ার পর আমি যদি এখন যাই দেখেন 1299 তে চলে আসছে। তার মানে এই জায়গাটায় এটার প্যাডিংটা আর একটু কমাতে হবে, 20 আমি এরকম রাখতে পারি, রাইট? দেখতে যখন যেভাবে লাগবে সুন্দর সেইভাবে আপনি অ্যাড করে দেবেন। এটা তো 20। ওকে, রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। সব ডিভাইসে যে সুন্দর করতে পারবেন এমনটা কিন্তু না, ইমেজ সহ আরো ছোট করেন। তো এই জায়গাটা একটু কেঁপে উঠতেছে কেন? এই যে দেখেন এটা কিন্তু একটু লম্বাটে হয়ে যায়, এটা ডিভাইসের কারণে হয়। এটা তো বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে কোল 6 থেকে কোল এমডি তে যখন যায় তখন এই প্রবলেমটা হয়। এটাও সমস্যা না,
সমস্যা হচ্ছে এইখানটা র্যাপিং হয়ে যায়, রাইট? তো আমরা কিন্তু এখন আছি হচ্ছে এলজিতেই কিন্তু আছি, সরি এমডিতে আছি, রাইট? কিন্তু এমডিতে ও কিন্তু বামে যায়নি, এটা একটা প্রবলেম। এই যে দেখেন এখন কিন্তু ভাঙতেছে। হ্যাঁ, কোন ডিভাইসে ভাঙবে সেটা কিন্তু একটা ম্যাটার করে। তার একটা কাজ করি, কোল এলজি দেয়া, আমরা এখানে বলবো কোল এক্সেল, আর কোল এলজি দিয়ে আমরা 6 না রেখে 7 রাখবো। তাতে কি হয়, আমার এইটা এরকম র্যাপিং হবে না, তখন এক লাইনে যাবে, হয়েছে? এটা করলাম। এই ইমেজটা আরও যদি চান বামে নিয়ে আসতে, এখন আমি কিন্তু এটার উপর একটু কাজ করব। যেমন টপ বটম করেছিলাম, ভালো কথা। আমি লেফটটাকে আর একটু বামে নিয়ে যাই, আমার ইচ্ছে, আমি একটু সরাবো, এটাও তো করতে পারি। তারপরে শুধুমাত্র যে প্যাডিং কমাতে হবে এমনটা না, সব জায়গায় যে প্যাডিং কমালে দেখতে সুন্দর লাগবে তাও কিন্তু না। আমি এটাকে আরো উপরে তুলতে পারি, কিন্তু উপরে তুললে ভালো লাগবে না। হ্যাঁ, এটা নিচে থাকাটাই বেটার। ও জাস্ট বামে নিয়ে আসলাম। এখন যতটুকু চেঞ্জ করেছি এটা আমরা ইউজ করব কোন জায়গায়? 768 মিনিমাম, তার মানে কি 991 নিচে। এটা আমরা করব হচ্ছে এই জায়গাটায়। আমরা এখানে অ্যাড করলাম, যেটুকু চেঞ্জ করেছি ততটুকু। ওকে, আমি এতটুকু রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। ও কিন্তু আবার সরে আসছে। সরে আসে কেন? এই ডিভাইসটা মনে হয় এটার জন্য না, কাজ করে না। তাহলে এটা কোথায় দিলাম আমরা? আমরা কোন জায়গায় আছি এখন? কোল এমডিতে 768 মিনিমাম উইথ। তার মানে এটা 991 পিক্সেলের নিচেই কাজ করার কথা। এটা অলরেডি আমরা এখানে কল করেছি 991 পিক্সেলের নিচে ম্যাক্সিমাম উইথ, কাজ তো করার কথা। রিলোড যদি দেই, ধরে নাই। হ্যাঁ, ধরে নাই, মনে হচ্ছে বড় ডিভাইসে হলে ধরবে, কিন্তু কেন? এই যে আরো ছোটতেই গেছে। আচ্ছা, আমি এখানে 991 নিচে ছিলামই না, কিন্তু 991 নিচে গেলে তো হবে না। এটা উপর থেকেই প্রবলেম গাইস। তার মানে এটা আমার উপর থেকেই ঠিক করতে হবে, এই ডিভাইস থেকে। তো আমি যদি রিলোড দেই, আমি যদি বড় ডিভাইসে যাই তাহলে হয়তো ঠিকঠাক থাকবে। এবার দেখেন, এই যে এখন কিন্তু এটা সরে গেছে, এই যে এটা আসছে। এখন এইটা যদি আরো যদি ছোট ডিভাইসে যাই 991 নিচে, তাহলে কিন্তু এরকম হয়ে আসছে। এ কিন্তু দেখেন এরকম, তাহলে এ অনেক বড়। ডিপেন্ড করে আপনি কিভাবে রাখবেন। ওই ইমেজটা যদি রাখতে চান এবারও, তাহলে এটার এর পাশে কোল এমডি দিতে হবে, কোল এমডি 6। আমি 6 দিলাম আপাতত দেখার জন্য, রিলোড। তাহলে পাশাপাশি এরকম আসছে। যত বেশি লম্বা হবে তত বেশি নিচে যাবে, এটা স্বাভাবিক। তো আমরা এখানে যদি 10 করি তাহলে আমরা এরকম পাচ্ছি। 10 না করে আমরা এখানে 8 দিতে পারি, তাহলে আমরা এরকম পাচ্ছি, রাইট? ইমেজটা আমরা নিচেই রাখবো, উপরে রাখা যাবে না। তার মানে গ্যাপ আমরা কমাবো, তাই না? গ্যাপ আমরা কমাবো, ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই সেকশনে যাই। এটার যে উপরে নিচে গ্যাপ সেটা আমরা একটু কমাই। এত বড় গ্যাপ আমাদের এই মুহূর্তে দরকার হবে না। আমরা এখানে 50 রাখি। তার মানে এই জিনিসটা কপি করে বসায় দিব হচ্ছে 991 ঠিক এখানে। এবার যদি আমরা রিলোড দেই তাহলে আমরা এরকম পাচ্ছি। এটারও মাঝখানে যে গ্যাপটা সেটা আমরা চেঞ্জ করি, 0 করে দিলাম। এখন এতটুকু অংশ কপি করে বসায় দেব হচ্ছে এরপরে। তাহলে রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত। এখন আমি যখন আরো ছোট করব তখন কিন্তু এরকম হয়ে যাবে। এই জায়গাটা আমার ইমেজটা দরকার নাই। কথা বোঝা গেছে? কারণ সব ডিভাইসে যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাইতে হবে এমনটা না, আমি বাধ্য না, রাইট? সো যেহেতু ইমেজ, ওই ইমেজটাকে, এই যে ইমেজটা, এটাকে আমরা কপি করে কোন ডিভাইসে রাখবো? 991 পিক্সেলে কিন্তু আমরা ইমেজ নিয়ে কাজ করেছি। 767 এইখানটায় এটাকে আমরা কল করব, আবার বলবো ডিসপ্লে নান। মানে এই ডিভাইসে আর ইমেজটা দেখানোর দরকার হবে না। রিলোড যদি দেই, চলে গেছে। তাহলে আমার বড় ডিভাইসে এরকম, ছোট ডিভাইসে এরকম, দ্যাটস ইট, হয়ে গেছে। ক্লিয়ার সবার? আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন কিভাবে কাজ করলাম। এখন যদি এগুলো সেন্টারাইজ করতে চান সেটা আপনারা করতে পারবেন। এবার এর পরের সেকশনে যাই। পরের সেকশন খুব সিম্পল একটা সেকশন। এটা নর্মাল হবে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6।
এই জায়গাটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। কথা বোঝা গেছে? এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেই কাজ করতে হবে। এই যে দেখেন, এটাকে নিয়ে আসতে হবে। তো এখন বলেন, আপনাদের কি এই সেকশন এবং এই সেকশন বানায় দেখাতে হবে, নাকি পারবেন ওইটার আদলে? এখানে কিন্তু পজিশনের কাজ নাই, ওইটার মতো কিন্তু জটিল কাজ না। এটা সিম্পল, একটা কলাম দিবেন, হ্যাঁ একটা কলাম দিবেন, রেসপন্সিভ করবেন, শেষ। আর এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, তার মানে মোবাইল ডিভাইসে কিন্তু এই ইমেজটা ভ্যানিশ হয়ে যাবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিবেন যেভাবে আমি করেছি। এটা উপরেটার মতো সামঞ্জস্যপূর্ণ, বাট এটা কিন্তু আলাদা আলাদা কলাম। এটা পারবেন না সবাই করতে? আচ্ছা, এখন নিচের দিকে যাই, প্রাইজিং টেবিল নিয়ে কাজ করি। প্রাইজিং টেবিলে দেখবেন মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই, রাইট? তার মানে এখানে কাজগুলো একটু অন্যভাবে করতে হবে। আর এগুলো, এই যে স্পেসের যে কাজটা, এই যে এখানে যে কাজটা, এটা কিন্তু উপরে অলরেডি করা আছে, জাস্ট কপি পেস্ট করতে হবে, এই যে। সো এখানটা যাই, প্রাইজিং টেবিল। তো আমরা এখানে একটা সেকশন তৈরি করি। এটা বেটার হয় আমি পুরোটাকে কপি করি। আমরা এখানে নাম দিব হচ্ছে প্রাইজিং টেবিল। এখানে আমার কোনো ইমেজ হবে না, তুলে ফেললাম। আর এখানটা হবে কন্টেন্টগুলো চেঞ্জ করব, প্রাইজিং অ্যান্ড প্ল্যান, কপিড। দেন আমার এখান থেকে এই পর্যন্ত এটা পেস্ট করে দিলাম। তারপর টিতে আবার ক্লিক করি, এখানে ক্লিক করি, কপিড। কন্টেন্টগুলোকে আমরা চেঞ্জ করি। আমি মনে হয় একই কন্টেন্ট কপি পেস্ট করতেছি, না আলাদা। ওকে, এখন আসেন এই জায়গাটায়, এখানটায় এগুলো ডিলিট করে দিই, এগুলো লাগবে না আমার। জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এটাও লাগবে না। এখানটা আমার তিনটা কলাম হবে, রাইট? তো প্রথমে এক্সেল দিয়ে শুরু করি, অথবা আমরা এলজি দিয়ে শুরু করি। তো আমরা এলজি দিলাম, লার্জ ডিভাইস, যাতে এক্সেলেও কাজ করে। কয়টা কলাম হবে? তিনটা কলাম হবে। এই প্রাইজিং টেবিল কিন্তু বানানো উচিত হচ্ছে ইউএলএলআই দিয়ে, তাহলে আরো সুন্দর হয়। তো আমরা পুরোটাই ইউএলএলআই এর মধ্য দিয়ে যাব। এখানটা আমরা প্রথমত একটা ডিপ দিব। ডিপ দিলাম, আমরা এখানে একটা ক্লাস দিব, বলতে পারি প্রাইজিং টেবিল। এটার নাম দিয়ে হচ্ছে প্রাইজিং টেবিল। এর ভিতরে আমরা ইউএলএলআই করব, এলআই। এলআই এর ভিতরে, ইউএলএলআই এর ভিতরে কন্টেন্টগুলো সব নিচে নিচে থাকবে, রাইট? তাহলে ওই জন্য আমরা এখানে যেটা করব, এখন একটা ক্লাস দিবেন। এখানে ক্লাস দিবেন, সেটা হচ্ছে লিস্ট আনস্টাইল, যাতে নিচে নিচে আসে, যেটা আমরা উপরে ইউজ করেছি। এই এলআই ভিতরে আমাদের এইখানে দেখবেন বেসিক নামে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা এখানে ইউজ করব। ও কি হয়, ও হচ্ছে প্রাইজিং টাইটেল, রাইট? টাইটেল না? তাহলে এইখানটায় একটা ক্লাস দিবেন, নাম দিবেন হচ্ছে টাইটেল। এবার এইখানটায় আমি চাইলে স্প্যানও করতে পারি, H3 দিতে পারি, H4 দিতে পারি, যা ইচ্ছে তাই করতে পারেন। আমি এখানে বলি বেসিক, আমি এই ওয়ার্ডটা দিলাম। এরপরে এলআই দেন। কথা বোঝা গেছে? H4 কেন দিলাম? ওই যে আমি একটা টার্গেট নিয়েছিলাম, আমি আপনাদের বলেছিলাম যে বিভিন্ন রকম ট্যাগ ইউজ করবেন। আপনি যদি এগুলো নাও দেন সমস্যা নাই, টাইটেল ট্যাগ দিয়ে করতে পারেন। কিন্তু এটা দিলে কি হয়, মানে দেখতে ভাল লাগে, হেডিং ট্যাগগুলো ইউজ করা হয়ে যায়। 199, এটা অনেক বড়, এবং নিচে হচ্ছে স্ল্যাশ মান্থ, এটা হচ্ছে প্রাইস। তো প্রাইজের যে অপশনটা, এটা কিন্তু এই নিচে যে মান্থ, এটা কিন্তু একই ট্যাগের, একই এর মধ্যে হবে। তো কিভাবে করব এটা? এইখানটায় আমি একটা ক্লাস দিব, আমি বলবো প্রাইস। এর ভিতরে প্রথমত আমি H1 দেব, বলবো $199। তারপর হচ্ছে স্ল্যাশ মান্থ। এই স্ল্যাশ মান্থটা স্ট্রং ট্যাগ দিয়ে হবে, অথবা অন্য কোনো ট্যাগ দিয়েও করতে পারেন, স্ল্যাশ মান্থ। কথা বোঝা গেছে? তাহলে H1 এর ভিতরে এটা করলাম। আপনি যদি এটা আলাদাভাবে নিচে দেন তাও আপনি দিতে পারবেন, কিন্তু আমি ওর ভিতরে দিচ্ছি কারণ এটা একই জিনিস, মানে কন্টেন্টে কিন্তু সিমিলার। কন্টেন্ট স্ট্রাকচার কিন্তু এর সাথে এটা যায়, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে নিচে নিচে থাকবে, দ্যাটস ইট। তখন আমরা স্ট্রং দিয়ে নিচে আনবো, এই তো। এবার আসেন নতুন এলআই কল করি। এলআই গুলোতে এই যে দেখেন, এই কন্টেন্টগুলো থাকবে। তো এখানে কিন্তু চারটা কন্টেন্টই কিন্তু একই রকম, রাইট? আমি এটাকে একবারে কপি করলাম, আর একই লেয়ারের মধ্যে করা, এই জন্য একবারে কপি হয়ে যায়। আমি এইখানটায় স্ল্যাশ দিয়ে
ক্লোজ করে দেই, এখানটায় এলআই দেই, এখানটায় এলআই দিয়ে ক্লোজ করে দেই, এখানে আবার এলআই দেই, এটা আমরা এখানে দিলাম, তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিই, এখানটায় আবার একটা এলআই দিব। এই তো, এখানে কিন্তু আমরা কোনো ট্যাগ দিচ্ছি না, ক্লাস দিচ্ছি না, মানে অ্যাজ ইউজুয়াল এলআইতে যেটা ডিজাইন সেটাই ইমপ্লিমেন্ট হবে। এরপরে আমরা এখানে একটা বাটন দিব সিলেক্ট প্ল্যান। এবার এটা কিন্তু ডাইনামিক্যালি হবে। সিলেক্ট প্ল্যান মানে কি, নিশ্চয়ই পে করতে হবে। যখন আমরা যদি কখনো পেমেন্ট গেটওয়ে রিলেটেড কাজ করি তখন আমাদের সিলেক্ট প্ল্যানটা কাজ করবে। এখানে আমরা একটা বাটন দিব, বাটনে আমরা বলবো সিলেক্ট প্ল্যান। এবার এই জায়গাটায় টাইপ হবে বাটন, ক্লাস আমরা কি দিব, বিটিএন, তারপর হচ্ছে বিটিএন। এখানে হাইলাইট নামে একটা ওয়ার্ড আছে, হাইলাইট মনে হয় উপরের দিকে আমরা দিয়েছিলাম। হাইলাইট বলতে এইটা মনে হয় হাইলাইটেড, কিন্তু আমার এই ক্লাসটা লাগবে। এটার নাম কি, বিটিএন কাস্টম। তার মানে এই ক্লাসটা আমরা এখানে ইউজ করব, তাহলে আমাদের ডিজাইনটা পেয়ে যাবে। এখন এই প্রাইজিং টেবিলটা হবে কতবার, 3বার। তাহলে একটার উপর ডিজাইন মানে কি, সবগুলোর উপর ডিজাইন। প্রাইজিং টেবিল কল করি নিচের দিকে, এখানটা ডট প্রাইজিং টেবিল। আচ্ছা, এর আগে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রাইজিং টেবিল সেকশন, এটাকেও কল করতে হবে প্যাডিং এর জন্য। এই প্রাইজিং টেবিলের পরে হচ্ছে ইউএল, প্রাইজিং টেবিলের পরে হচ্ছে ইউএল, প্রাইজিং টেবিলের পরে ইউএল, তারপর হচ্ছে এলআই, এবং এলআই এর পর টাইটেল ডট টাইটেল, তার মানে এলআইতেই হচ্ছে টাইটেলটা। এবং টাইটেলের পর আমরা কিন্তু ভিতরে H4 দিয়েছিলাম, বা H4 না দিলেও চলতো, এমন না যে দিতেই হবে। সো ওইটা নিয়ে চিন্তা করার কিছু নাই, টাইটেল ক্লাসটা দিলে অটোমেটিক্যালি এটা ডিজাইন হয়ে যাবে। প্রাইস, এর মধ্যে এগুলো কিন্তু লেজিট, কারণ এগুলো লাগবে। এখানে আমরা বলবো প্রাইস, প্রাইজের ভিতরে H1 পাচ্ছি, এবং H1 এর ভিতরে আবার স্ট্রং ট্যাগ আছে, রাইট। তো স্ট্রং ট্যাগ গেল। এখন আসে নর্মাল এলআই, নর্মাল এলআই কিন্তু অলরেডি উপরে কল করেছি। এবার আসেন বাটন, তাহলে এটাকে আমরা কপি পেস্ট করি, এলআইতে কিছু দেইনি, কিন্তু আমরা এখানে একটা বাটন কল করব, আর কিছু লাগবে না, কিন্তু বাটনে হোভার এফেক্ট দিব। অলরেডি কিন্তু ডিজাইন আছে, তারপরে আমাদের প্রয়োজন হতে পারে, কারণ এটা কিন্তু বাটন, আর আগেরগুলো ছিল অ্যাঙ্কর ট্যাগ। তো এবার যদি আমি রিলোড দেই, আমরা নিচের দিকে একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি, কিন্তু অনেকগুলো পার্ট আসেনি, কারণ এটা সেভ করা হয়নি। রিলোড, এবার আসছে। এখন মাঝখানে কিন্তু গ্যাপ পাবেন, এবার এটা কিন্তু আরো ছোট পরিসরে আছে যতদূর জানি, যদি না থাকে সেটা অন্য জিনিস। দেখেন যে এইখানটা থেকে এইখানে কিন্তু এর উইথটা এত বড়, কত বড়, এই যে দেখেন এইখানটা দেখবেন এটা উইথ ধরা হয়েছে অনেক বড়। কত উইথ, প্রায় 1090, কিন্তু এ কিন্তু একটু চিকন বা একটু ছোট জায়গার মধ্যে আছে, এতটুকুর মধ্যে 762। তার মানে এ একটা কলাম, যে কলামটা অনেক ছোট, সেটার জন্য আমরা এখানে কোল এলজি যে দিয়েছি, এই কোল এলজি 4 এর জায়গায় আমরা যদি আরো কমাইতাম তাহলে হয়তো দেখতে সুন্দর লাগতো। মানে আমি এখানে 3 দিব, এবং এই জায়গাটায় বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যাতে সবাই মাঝখানে থাকে। রিলোড যদি দেই দেখবেন একটু চাপার মধ্যে থাকবে, সবাই মাঝখানে আসবে। এটা হচ্ছে একটা গুড থিং, আমি এটা খুব ইজিলি কন্ট্রোল করতে পারছি। যদি আমি এটাকে বাদ দিই তাহলে দেখেন বামে ডানে হবে। আর আপনারা তো জানেনই যে আরও অনেক কিছুই আছে, যেমন জাস্টিফাই কন্টেন্ট, স্পেস ইভেনলি, বিটুইন, তবে অ্যারাউন্ড, কিন্তু আমি বলছি সেন্টার, যাতে সবগুলোই মাঝামাঝি জায়গায় থাকে, ডানে বামে যেন স্পেস ছেড়ে দেয়। তো ওই জিনিসটা আমরা করলাম। আর বর্ডার রিলেটেড কাজ, যেমন আমি যদি এইটার যদি একটা কালার দিই, যেমন হচ্ছে বিজি ডার্ক, আমাকে কালারটা এটা দিলাম, বিজি ডার্কটা আমি নিচেও দিব, হ্যাঁ এখানটা দিব বিজি ডার্ক, তাহলে কলাম থেকে বাই ডিফল্ট কিন্তু এটা স্পেস পাবে। এই যে এটা কিন্তু কলাম থেকে পাচ্ছে, কারণ আমি কিন্তু ডার্ক দিয়েছি প্রাইজিং টেবিলের ভিতরে।
এই যে প্রতিটা কলামের যে বাই ডিফল্ট একটা স্পেস থাকে 30 পিক্সেল, ওইটাকে রিমুভ করার জন্য, রিমুভ তো আমাকে করতেই হবে, নাহলে কিন্তু আমি বর্ডার দিতে পারবো না। বর্ডার যে লেগে লেগে যায় টেবিলে, ওটা দিতে পারবো না। এই কারণে এখানে বলতে হবে নো গাটার্স। নো গাটার্স রিলোড যদি দেই, তাহলে কিন্তু স্পেস আর থাকছে না কোথাও, অটোমেটিক্যালি এটা রোতে দিতে হয়। তো আমার এই বিজি ডাকটা ফর এক্সাম্পল দিয়ে দেওয়া, আমরা এটা তুলে ফেলি। এবার আমরা যদি রিলোড দিই, আমরা এরকম পাচ্ছি। এখন এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য বর্ডার, আগে বর্ডার দেব। এখানে যে বর্ডারটা পাচ্ছি, এখানটা ক্লিক করি, তারপর আই ড্রপারে ক্লিক করি, এইখানটায় ক্লিক করি, এখানটা ক্লিক করে আমরা বর্ডারটা নিয়ে নেব, কালারটা। বর্ডারটা কত উইথ, যদি আপনি আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চান, তাহলে এমনে মাপেন। কত হচ্ছে? 1 পিক্সেল অনলি। জুম করার কারণে বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে বর্ডারের এই দিকে দেখেন একটা রাউন্ডেড শেপ, মাঝখানে কিন্তু নাই। কোনায় কিন্তু রাউন্ডেড শেপ, নিচের দিকে কিন্তু রাউন্ডেড শেপ। তার মানে দুটো টেবিল, বামে এবং ডানেরটা, দুটোতে কিন্তু আমার ডানে বামে রাউন্ডেড করতে হবে। তো এইখানটা ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর প্রাইজিং টেবিলের মধ্যে যাই। এই প্রাইজিং টেবিলে যদি আমি বলি বর্ডার 1 পিক্সেল সলিড অ্যান্ড এই ক্লাস কালারটা, তাহলে দেখবেন মাঝখানে কিন্তু মোটা হয়ে যায়, কারণ দুটো কলামের মাঝখানে বর্ডারটা পাচ্ছে, দুটো বর্ডার মিলে একটা বর্ডার, তাই না? দুটো বর্ডারের 1 পিক্সেল 1 পিক্সেল 2 পিক্সেল হয়ে যায়। কথা বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু এখানে কাজ করে। যেমন এটা হচ্ছে 1 পিক্সেল, কিন্তু 1 পিক্সেল 1 পিক্সেল 2 পিক্সেল হয়ে যায়। তো এইটাকে এখন আমরা অ্যাডজাস্ট করব কিভাবে? ওইটার জন্য আমাদের সেপারেশন লাগবে, সেপারেটলি কাজগুলো করতে হবে। আমরা মাঝখানের যে কলাম, মানে প্রাইজিং টেবিলটা আছে, সেটার উপরে এবং নিচে শুধুমাত্র বর্ডার দিব, ডানে বামে বর্ডার দেব না। এটা একটা সলিউশন। তাহলে এটা করব কিভাবে? এটা করার জন্য প্রাইজিং টেবিলের, প্রত্যেকটা প্রাইজিং টেবিলের বলা যায় যে আহ, এইখানটা এটা যে মিডিল প্রাইজিং টেবিল, সেটা কিন্তু বলতে হবে, তাহলে কিন্তু হয়ে যায়। এবার এটা যে প্রথম প্রাইজিং টেবিল সেটা বলতে হবে, এটা যে লাস্ট প্রাইজিং টেবিল সেটা কিন্তু বলতে হবে। তো এইখানে প্রাইজিং টেবিল ক্লাসটা এখানে ডিরেক্ট না দিয়ে কিন্তু আমি কোল এলজিতেও দিতে পারি, তাহলে কিন্তু আরো সুবিধা হয়। তখন এখন দেখেন আপনার রোয়ের চাইল্ড কয়টা, ও রোয়ের চাইল্ড হচ্ছে ডিফ, আর একটা ডিপ আর একটা ডিপ, তাহলে কি আমরা তিনটা চাইল্ড পাচ্ছি। তখন আমি বলতে পারি এটা ফার্স্ট চাইল্ড, এটা সেকেন্ড চাইল্ড, এটা থার্ড চাইল্ড। কিন্তু আমি যদি ধরার জন্য আমাদের কি করতে হবে, এই ক্লাসটা যদি আমি এখানে দিই, ডিপটা যদি নাও দেই, তাতে কোনো সমস্যা নাই কিন্তু। তখন আমরা এই কলামে এই কাজটা করতে হবে। কিন্তু আমি যদি এইটাকে ধরে যদি ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, তাহলে কিন্তু হবে না, কারণ এই কিন্তু এই কলামের ভিতরে একটাই চাইল্ড, এ কিন্তু আলাদা একটা কলামে একটা চাইল্ড। কিন্তু আমি প্রাইজিং টেবিলটা যদি এই কলামগুলোতে দেই নাম্বারের সাথে, মানে গ্রিডের মধ্যে, তাহলে রোয়ের হচ্ছে চাইল্ড হিসেবে কাজ করবে তিনটা। কিন্তু এখন যে ভিতরে আছে এ কিন্তু একটাই এর ভিতরে। তো এই কারণে এই জিনিসটা এখানে না দিয়ে এখানে দেওয়াটা উত্তম। তো আমি এই ডিপটা আমাদের দরকার নাই, কিন্তু এটা বাদ দিলাম। এক্স্যাক্টলি এটাও আমরা এখানে অ্যাড করে দিই। অনেক সময় অতিরিক্ত ডিপও প্রবলেম হয়, আর যদি দিয়েও রাখেন তাতে কোনো সমস্যা নাই। বাট যেটা দরকার নেই সেটা আমরা তুলে ফেলি, আপনাদের জন্য প্রবলেম হবে না, আমাদের জন্য প্রবলেম হবে না। ডান। ওকে, এখন আমরা এটাকে বলতে পারি এখন ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এটা হচ্ছে মিডল চাইল্ড, এটা হচ্ছে একেবারে ফার্স্ট চাইল্ড। কেন? এটা রোয়ের হচ্ছে চাইল্ড। তো এইখানটায় আমরা যেহেতু চাইল্ড বলছি, আমাদের এইখানটায় এইটাকে নেস্টেড করে আমরা বলতে পারি এটা এটা এটা, তাই কিনা? তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয়। তো প্রাইজিং টেবিল সেকশনকে নেস্টেড করে প্রাইজিং টেবিলকে কল করব। এবার এখানে অনেকগুলো প্রাইজিং টেবিল কল করা আছে, আমি নিচের দিকে আবার কল করি। প্রাইজিং টেবিলের ভিতরে প্রাইজিং টেবিল কিন্তু কল করা আছে উপরে, আমরা এটাকে আবার কল করি। এখানে আমরা বলবো ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড। ওকে, ঠিক একইভাবে আমরা বলবো লাস্ট চাইল্ড। তাহলে তিনটা যে কলাম আছে সেই তিনটা কলামের দুটোকে কল করলাম, এবং মাঝখানেটা কল করার দরকার নেই, এটার মাধ্যমে ওটা কাজ করে ফেলবো। তো এবার যদি আমরা রিলোড দিই, আমরা এরকম পাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর যদি আমি এইটাকে ক্লিক করি, দেখেন চাইল্ড ধরতেছে, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। যদি এখানে ক্লিক করি তাহলে নর্মাল চাইল্ডটা ধরার কথা, এই যেটা মানে প্রাইজের টেবিলে হচ্ছে নর্মাল চাইল্ড। আর এখানে যদি ক্লিক করি লাস্ট চাইল্ড ধরছে, তার মানে এটা। এখন আমরা কালার কম্বিনেশনটা দিতে পারবো।
ক্লিক করার পর এখানে যদি যান, বডি থেকে এই কালারটা নেই, কারণ এই কালারটাই কিন্তু বর্ডার কালার। এখন আমরা প্রত্যেকটা প্রাইজিং টেবিলের, মনে করেন আমি এখানে ক্লিক করলাম, করার পর ফার্স্ট চাইল্ডে আমি ডানে বামে চারপাশে কিন্তু আমি বর্ডার দেব। তো আমি এখানে বলতে পারি বর্ডার 1 পিক্সেল সলিড বর্ডার কালার। এটাকে আমি কপি করে এখানটা আমার অ্যাড করা লাগবে, আমি এখানে দিয়ে দিলাম। মাঝখানে কিন্তু দিচ্ছে না, এই জায়গাটা এখন মাঝখানে আসেন, এটা হচ্ছে মাঝখানে। এখানে ক্লিক করব, করার পর বলবো বর্ডার অনলি টপ। উপরে কিন্তু বর্ডার চলে আসছে, এই যে এটা দেওয়ার কারণে। তো অনলি টপ দিব, তাহলে কিন্তু ডানে বামে আর হবে না, নিচে কিন্তু বর্ডার নাই। তাহলে এইটাই বলতে হবে বর্ডার বটম, এখানটা বলতে হবে বর্ডার অনলি বটম। তাহলে কি হবে, উপরে নিচে হয়ে যাবে। আচ্ছা, এই সেকশনের উপরে নিচে প্যাডিং করি, তাহলে দেখতে সুবিধা হবে। 120 পিক্সেল, ডানে বামে 0, তাহলে স্পেস পাচ্ছে, দেখতে সুন্দর লাগবে। ক্লিয়ার? এখন এই চাইল্ডের বামে কিন্তু একটা রেডিয়াস হবে, এক্সপেরিমেন্ট করেন। তাহলে এই প্রাইজিং টেবিলে বলতে হবে বর্ডার লেফট, মানে বাম দিকে, লেফট টপ রেডিয়াস। আচ্ছা, টপ লেফট হবে, টপ লেফট রেডিয়াস কত করব, 3 পিক্সেল সলিড, সরি 3 পিক্সেল। এই যে দেখেন বাম দিকে রেডিয়াস হয়ে যাবে, ওই যে দেখেন রেডিয়াস হচ্ছে, কোণা হয়ে যাচ্ছে, ওই কোণাটা আমার দরকার। আমি এখানে 5 পিক্সেল দিয়ে রাখি। এই জিনিসটাই আবার এখানে লিখতে হবে নিচের দিকে দেওয়ার জন্য, বর্ডার বটম লেফট কত, 5 পিক্সেল। তাহলে কোণা এটা চলে আসলো। এই দুটোই কপি করে আমি আর একটা যে চাইল্ড আছে সবার নিচে এটাতে, এইখানটা আমি পেস্ট করি, এবং এইখানটা হয়েছে যেটা আমার ডান দিকে দেওয়ার কথা, তাহলে এখানে লেফট না করে বলবো রাইট, আর এখানটা বলবো রাইট। ওকে, এবং এখন আমরা মাঝখানে গ্যাপ তৈরি করব। বাম দিকে দেখেন অনেকখানি স্পেস, বলা যায় যে 40, বেশি দিব না, বেশি দিলে সমস্যা। আর উপরের দিকে দেখেন 30, তার মানে নিচের দিকেও 30। তো আমরা প্রত্যেকটা প্রাইজিং টেবিলে তাহলে আমাদের এই জায়গাটায় করতে হবে যাতে চারপাশে হয়। এইখানটায় ধরার পর আমি প্যাডিং করব। প্রাইজিং টেবিলে যদি করেন তাহলে চারপাশে হবে। আমি এখানে দিব হচ্ছে 30 পিক্সেল, উপরে নিচে, ডানে বামে 40 পিক্সেল দিই। ডানে বামে আসে, ডানে বামে কেন জানি আসে না, কেন? ও, এই জিনিসটার জন্য, এই যে প্যাডিং লেফট রাইট 0 করা, এটার জন্য। তো আমরা এই জায়গাটায় ভিতরের দিকে প্যাডিং করব, করব না যে তা না। তার মানে নো গাটার্স আমাদের দেওয়ার দরকার নেই গাইস, কথা বুঝতে পারছেন? আর যদি দিয়েও থাকি সমস্যা নেই, আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে প্যাডিং, এটাকে এইভাবে বলতে পারি, প্যাডিং লেফট হচ্ছে 40 পিক্সেল। আমারটা কাজ করে না, তাহলে এখানে ইম্পর্টেন্ট দিয়ে দেন। তারপর হচ্ছে প্যাডিং রাইট, ইন্ডিভিজুয়ালি বলতে হবে 40 পিক্সেল, ইম্পর্টেন্ট। এবং এটাকে সবগুলোই টেক্সট লাইন সেন্টার করতে হবে যাতে মাঝখানে আসে। এবার আসেন প্যাডিং টপ, 30 পিক্সেল। প্যাডিং টপ লেফটের সমস্যা না, লেফট রাইটের সমস্যা, প্যাডিং টপ বটমের সমস্যা না। এখানে আমরা বলবো 30 পিক্সেল, ডান। আচ্ছা, এখন ভিতরের সাইজগুলো করি, এটা কিন্তু মেইন পার্ট। ভিতরে সাইজিং করা তো কোনো ব্যাপার না, এটা তো বোঝে নেই। তো একটাতে কাজ করে বাকিগুলোতে হয়ে যাবে। ইউএল এ আমাদের তেমন কোনো মেজর কোনো কাজ নাই, ইউএল এ কোনো কাজ নাই। ইউএল থেকে কিন্তু আমরা প্যাডিং করতে পারতাম, ইউএল থেকেও প্যাডিং করতে পারতাম, সেটা আমরা করিনি, আমরা ডিরেক্ট এখানেই করেছি। তো এবার আসেন টাইটেল। টাইটেলটা আসলে এই মুহূর্তে কোনো কাজ করছে না, আমরা H4 এ কাজ করব। তো এইখানটায় টিতে ক্লিক করার পর এখানে যাই, ক্লিক করেন, কপিট, রোবোটো 15 পিক্সেল। তো আমার এইখানটায় কালার দিব হচ্ছে, আর ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল। 15 পিক্সেল দেখাচ্ছে ঠিকই, কিন্তু অনেক ছোট। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস,
মনে হয় বেশি বড়, কিন্তু ওখানে 15 পেজে দেখে অনেক, আমার এই ডিজাইন অনুযায়ী অনেক ছোট লাগে। যাই হোক, এটা একটু মোটা, কিন্তু ফন্ট ওয়েট দিতে হবে। ফন্ট ওয়েট আমরা এরকম মোটা করতে পারি। এবার নিচের দিকে টি থেকে আবার ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে 65 পিক্সেল। মনসেরাত অনেক রকমের ফন্ট ফ্যামিলি ইউজ করছে। প্রাইজিং এ যাই, এর ভিতরে আমরা H1 এ ক্লিক করব। ফন্ট সাইজ 65 পিক্সেল। কালার দিব হচ্ছে এটা। ফন্ট ওয়েট যতটা পারা যায় মোটা করব, করলাম। কিন্তু এর ভিতরে যে স্ট্রং আছে সেটা কিন্তু এত বড় হবে না, রাইট? তাহলে স্ট্রং এর জন্য ডিজাইনটা কি? এখানে ক্লিক করে টিতে আবার ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু সেম কালারটাই আসবে, তো কালার আমার দেওয়ার দরকার নেই, উপরেরটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। 14 পিক্সেল অনলি। তাহলে এইখানটায় বলতে হবে ফন্ট সাইজ 14 পিক্সেল। ছোট হয়ে গেছে। ফন্ট ওয়েটটা কমাবো, এরকম রাখতে পারি, কিন্তু অনেক নিচে চলে গেছে কেন? H4 এর লাইন হাইট বেশি, এই জন্য। লাইন হাইট যদি আমি বলি 1। আর একটা জিনিস সেটা হচ্ছে, এটার আমি বলতে পারি ফন্ট ওয়েট, সরি, ডিসপ্লে ব্লক। দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে। এইচ লাইন হাইটের যেটা আছে সেটা আপনি যদি বড় করেন তাহলে সাইজ বড় হবে, তাহলে 1 করে রাখলাম যাতে নিচে এইভাবে আসে। এখন যদি আমি দেখি, বেশ বড়ই দেখাচ্ছে, আমারটা কেন জানি ছোট দেখায়, রাইট? তাহলে একটু সাইজ বড় করে দেই। বড় কেন দেখা যায় না, আমারটা ছোট কেন দেখায়? কারণ আমার ভিউটা অনেক বড়, এই জন্য সেই তুলনায় ও ছোট দেখায়। তো এটা একটু ম্যাটার করে এখানে, এই জিনিসগুলো আপনি চাইলে বড় করতে পারেন একটু। আমি 15 দিয়ে রাখলাম। এখন এই কন্টেন্টগুলোর কাজ করব। এখানে কিন্তু গ্যাপ ভালোই, উপরে নিচে কিন্তু গ্যাপ আছে, এবং এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এটার মতোই। তো টিতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, কালারটা নিয়ে নেই 14 পিক্সেল। ইন্সপেক্ট এলিমেন্ট করি, এলআইতে ফন্ট সাইজ 14 পিক্সেল দিয়ে দিই। তারপর হচ্ছে কালার যেটা আছে সেটাই আমি দিব, কিন্তু গ্যাপ হবে। মার্জিন 10 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0। কথা বোঝা গেছে? আচ্ছা, এই প্রাইসটা যেটা আছে সেটা থেকে উপরে একটা গ্যাপ করব, নিচে গ্যাপ করব, এটা আর একটু বেশি গ্যাপ করব। তাহলে এখানে বলেন মার্জিন 10 পিক্সেল, ডানে বামে 0, এটা অ্যাজ ইউজুয়াল আছেই। তাহলে আমি এটা আর একটু বাড়াই, 24 করি। এতে কি হয়, আমার প্রেজেন্টেবিলিটি লম্বাটে হবে। এবার এখানে কিন্তু অলরেডি হোভার এফেক্ট দেওয়া আছে। এই বাটনটাও হয়তো নিচের দিকে একটু আনতে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট করি, বাটনের, এটা তো আমার বাটন, এখানে তো ডিজাইন অলরেডি চলে আসছে। এখানে আমরা বলবো মার্জিন টপ, মানে উপর থেকে নিচে 20 পিক্সেল একটা গ্যাপ তৈরি করি। গ্যাপিংটা একটু ইম্পর্টেন্ট, যাতে লম্বাটা লাগে এবং দেখতে সুন্দরও লাগে। সো এখন আমি এটাকে কপি করব, কপি করে পেস্ট করব হচ্ছে এখানে, দ্যাটস ইট। তবে এই জায়গায় যে টেবিল ফরম্যাটটা আছে, আমার এখানে যে টেবিল ফরম্যাটের এফেক্টটা একটু ভিন্ন, অর্থাৎ নর্মালি থাকবে এরকম এবং হোভার করলে এরকম হবে, এটাই বোঝাচ্ছে কিন্তু। তো তাই যদি হয়, অথবা আমি মাঝখানটা সবসময় ওরকম রাখবো, এটা কিন্তু হয়। তাহলে যদি আমি এক্স্যাক্টলি এইরকমই রাখতে চাই অলওয়েজ, হ্যাঁ, যে দুই পাশে এরকম থাকবে, মাঝখানটা এরকম থাকবে, তাহলে দুই পাশের যে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড ওটাকে ধরে আমরা বাটনকে ধরে কালারটা চেঞ্জ করতে পারি। এটা কিন্তু করা যায়। কিভাবে? আমার এখানে কিন্তু অলরেডি প্রাইজিং টেবিলে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দিয়ে রাখছি। তো এইটাকে নেস্টেড করব নিচের দিকে, তারপর আমি বলবো বাটন, তাহলে বাটনের কালারটা চেঞ্জ করতে পারবো। কথা বোঝা গেছে? কেমন করে চেঞ্জ করব? আমরা কি কালার দেবো? হোভার এফেক্টে যে কালারটা, অর্থাৎ এখানে যে কালারটা সেটা, এখানটা কালার দেয়া আছে হচ্ছে এই যেটা। তো আমি এটাকে কপি করি, কপি করার পর এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো, দ্যাটস ইট, আর কিছু না। না ধরলে আমরা কি করব, ইম্পর্টেন্ট করব। এবার যদি রিলোড দেন, দেখেন কালার চেঞ্জ। এ কিন্তু হোভার এফেক্ট হবে ঠিকই, এরও হোভার এফেক্ট হবে, এটারও কালার চেঞ্জ করব। তাহলে লাস্ট চাইল্ডে কালার চেঞ্জ করবো, রাইট? তাহলে এখানে কমা দিয়ে নিচের দিকে আবার বলেন লাস্ট চাইল্ড, তাহলে তো হয়ে যায় একসাথে।
তাহলে ওই বাটনের কালারটা চেঞ্জ হচ্ছে, লাস্ট চাইল্ড এবং ফার্স্ট চাইল্ডের কালারটা চেঞ্জ হচ্ছে। এখন আমার এটার সাথে মিলাই দেখেন তো, ঠিক আছে? এটা তো বেশি জুম করা, বাট আমি যদি এইরকম ভাবে দেখি তাহলে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, পারফেক্ট। ওকে গাইস, এই পর্যন্ত সবাই বুঝেছেন? এখানে দেখবেন রেক্ট্যাঙ্গুলার টুল আছে, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার টুল। এটাকে সিলেক্ট করে আপনি এভাবে মাপবেন, তাহলে এখানে দেখাচ্ছে কিন্তু উইডথটা। এবং আমি যখন এরকম ছেড়ে দেবো তখন কিন্তু ওই দাগটা কিন্তু যায় না। তখন কি করবেন, শিফট ক্লিক করে ডি তে ক্লিক করবেন, সরি শিফট না, কন্ট্রোল প্রেস করে ডি তে ক্লিক করবেন, তাহলে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের এই পর্যায়ে এটা ডান। ফটোশপে যদি যাই, এখানটায় তিনটা কলাম দিয়ে এই জিনিসগুলো অ্যাড করতে পারবো না? আমরা উপরে যে ইউএলএলআই দিয়ে করেছিলাম এই পোর্শনটুকু, লিস্ট আনস্টাইল, ওটাই অ্যাকচুয়ালি এখানে বসবে তিনটা কলাম দেওয়ার পর। তার মানে এটা পারা যাবে। এবং হেডিংটা আমরা এটা ইউজ করব, শুধুমাত্র প্যারাগ্রাফটা থাকবে না এই জায়গাটায়। নিচের দিকে এটা একটু ভিন্নভাবে আসবে, সাইজটা একটু বড় সড়ো করে, কাস্টম করে। এটা সবাই পারবেন না? এবং এই সেকশনটা এটাও তো করতে পারবেন, রাইট? আমাকে একটু বলেন, ফুটারটা বেশি ইম্পর্টেন্ট, ফুটারটা আমি করে দেখাবো। আমরা এগুলো পারবো করতে? সো ক্লাস ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। আপনি ক্লাস করেন আর না করেন, অ্যাসাইনমেন্ট করতে হবে, নাহলে গ্রুপ থেকে বের করে দেবো। এটা আমি প্রায় সময় করি, গ্রুপ থেকে বের করে দেই। আসেন এবার পরের সেকশনটাতে যাই। আমরা কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি করব না, পুরোটাই করে দিলে আপনারা কিছু শিখবেন না, তাই না? আমি জাস্ট হচ্ছে ওইটার আদলে বাকি যেগুলো বাদ দিচ্ছি, আপনারা জন্য এটা করেন, তাহলে আপনাদের জিনিসটা কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এখন এই পর্যায়ে যাই। এখানে এখানে দেখবেন দুটো সেকশন আছে, ফুটার, এটা সেকশন। ফুটারের ভিতরে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসের ভাষায় বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে বলা হয় উইজেট, আবার বলতে পারেন টপ ফুটার, আর এটা হচ্ছে বটম ফুটার, রাইট? কিন্তু পুরোটা কিন্তু ফুটারের ভিতরে। আমরা এই পোর্শনটা কাজ করছি, তো এটার জন্য এইখানটায় নিচের দিকে, একদম নিচের দিকে ফুটার ট্যাগ দিব, দিলাম। দেন হচ্ছে ডিফ কন্টেইনার, রাইট? কন্টেইনারের ভিতরে দেখবেন এই জায়গায় দেখবেন একটা লাইন আছে, কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো লাইনটা দেওয়ার জন্য আমরা এখানে ডিপ দিব রো, কন্টেইনারের মধ্যে তো সব থাকবেই, আমরা এখানে রো দুটো দিব। কেন দিব? একটা রো হচ্ছে উপরের এই পোর্শনটার জন্য, এই চারটা কলামের জন্য, আর একটা রো হচ্ছে এই নিচেরটার জন্য। আর এর ভিতরে কোনো একটা রো দিয়ে আমরা একটা বর্ডার দেব। তো উপরের এই কলাম চারটার জন্য আমরা এখানে চারটা কলাম নেব। ডিফ কোল, এখানে আমরা বলবো এক্সেল, এক্সেল দিব না, এলজি দিব। আমরা এখানে বলবো হচ্ছে 3, রাইট? 4, সরি 3 দিব। আপনি একটু লক্ষ্য করবেন যে চারটা কলামই সমান কিনা। যদি মনে হয় সমান, তাহলে আপনার এখানে নাম্বারটা দেওয়ার দরকারই নেই, সে অটোমেটিক্যালি 4 ভাগ হয়ে যাবে, রাইট? এটা তো আমরা বুঝি। কিন্তু এই জায়গাটায় দেখেন দুটো কলাম আছে কিন্তু মাঝখানে ফাঁকা। তো যদি ফাঁকা থাকেও তাতেও সমস্যা নাই, কারণ আমি অ্যালাইন করতে পারি, এটা আমি লেফটে দিব, এটা আমি রাইটে দিব, তাতে কিন্তু হয়ে যায়। এই জায়গাটায় দুটো কলাম দেব, রাইট? তাহলে আমাদের বলতে হবে 6, বলার দরকার নাই তো, রাইট? আমি এমনি দিলেও কিন্তু অটোমেটিক্যালি 2 ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে আমি এইভাবে রাখি। এই হচ্ছে কলাম স্ট্রাকচার, এটা তো আমরা বুঝছি। এখন এইখানটায় প্রথম এই সেকশনটার কাজ করব। তাহলে এটা ধরি, এটা কিন্তু একটা লোগো গাইস, এটা অলরেডি মনে হয় নেওয়া আছে, নেওয়া নাই। যদি না নেওয়া থাকে তাহলে এখানটায় ক্লিক করি, এটা ওপেন করে ক্লিক করার পর এটাকে আমি টেক্সট আছে কিন্তু আমি এটাকে ইমেজ আকারে নেব। অল্টার প্রেস করে ক্লিক করলাম, তারপর ইমেজ থেকে এটাকে ট্রিম করি। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা সেভ ফর ওয়েবে যাব। দেন আমরা এটা ওয়াপিক লোগো, ওয়াপিক নামে কিছু মনে হয় নাই, নাই। তাহলে আমি এটাকে সেভ করি, আগের জায়গায় ফিরে যাব। দেন হচ্ছে ইমেজ থেকে এই ওয়ার্ডটাকে কপি করে বসা দেব হচ্ছে এইখানটায়।
আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে মাঝখানের এই দুটো পোর্শন একই, এটা আর এটা। আচ্ছা, এটা এবং এটার স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, রাইট? এই অংশটুকু এটাকে বলা হয় অ্যাড্রেস বা অ্যাবাউট ওয়াপিক, বলতে পারি না? এখানে একটা ডিপ দিব। সবসময় আইডেন্টিটি রাখবেন, মানে কোনো সেকশন বানানোর সময় একটা আইডেন্টিটি বা একটা ক্লাস দিয়ে দিবেন যেটা ওই সেকশনটাকে হাইলাইট করে। কমন কিছু সাইজ, কালার কম্বিনেশন এটা কিন্তু করতেই হয়। যেমন আপনার পুরো ওয়েবসাইটে পি ট্যাগের কালার কম্বিনেশন সাইজ কিন্তু একই রকম, তাহলে আমি ওটা আলাদাভাবে কল করব। আবার সেকশন ওয়াইজ কিন্তু পি ট্যাগের মধ্যেও কালার ঠিক থাকবে, হয়তো সাইজ একটু 19-20 থাকতে পারে, তখন ওইটার জন্য ভিতরে এরকম একটা ক্লাস অ্যাড করে ওইটাকে নেস্টেড করে আবার কালারটা বা সাইজটা আপনি চেঞ্জ করলেন। এইটা করতে হয়। এতে কি হয়, আপনার ওয়েবসাইটের অল্প কোডে আউটপুট আসে। আমি কিন্তু কোড বেশি যে লিখছি তা কিন্তু না। দেখেন প্রাইজিং টেবিলে কিন্তু বেশি কিছু নাই। আমি এখানে কিন্তু দেখেন যতটা না প্রপার্টি ভ্যালু তার থেকে বেশি হচ্ছে ক্লাসের নামটা বড় বড়, তাই কি না? ক্লাসের নাম বিশাল বড় কিন্তু প্রপার্টি ভ্যালু অল্প। অল্প অল্প কোডেই যত বেশি আউটপুট জেনারেট করতে পারবেন তত বেশি আপনি স্মার্ট কোডার। আপনাকে আগে রিয়েলাইজ করতে হবে, ইমাজিনেশনটা থাকতে হবে। আপনি একটা ওয়েবসাইটের এ টু জেড দেখার পরেই আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আপনি আসলে এটা করতে কতক্ষণ টাইম লাগবে, জটিল কিনা, কোন কোন সেকশনটা জটিল। যেমন এটা কিন্তু একটু জটিল, তো এই সেকশনগুলো দেখেই বোঝা যাবে। তো এইটা এই রিয়েলাইজেশনটা আসবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি। তো আমি যতটুকু করব ততটুকু যদি আপনারা করেন তাহলে কিন্তু আগাইতে পারবেন না। আমি যতটুকু করব তার থেকে আপনাকে বেশি করতে হবে। আমি অনেক ব্যাচে অনেক স্টুডেন্ট দেখেছি, আমি একটা পিএইচডি দিয়েছি, তারা করছে, সাথে আবার জিজ্ঞেস করছে যে ভাই আপনার কাছে আরও পিএইচডি আছে কিনা, আমি পার্সোনালি করব। আপনাদের ভিতরে কিন্তু ওই জিনিসটা এখনো পাইনি। হয়তো আপনারা এখনো ফার্স্ট পিএইচডি করছেন, এই জন্য হয়তো হয়তো আমার কাছে অনেকগুলো পিএইচডি আছে যেগুলো প্রো লেভেলের, এবং একটা পিএইচডি, একটা পিএইচডি আছে যেটা দামই হচ্ছে $700। কথা বোঝা গেছে? একটা পিএইচডি আছে দাম হচ্ছে $700। দাম কিভাবে আমি বলতেছি, ক্লায়েন্ট এই প্রজেক্টটা করানো হয়েছিল ক্লায়েন্টের, ওই প্রজেক্টটার মানে যখন এই ইউআইডের ডিজাইন করা বা পিএইচডিটা ডিজাইন করে তখন $700 পে করে। চিন্তা করতে পারেন যে $700 একটা পিএইচডি ডিজাইন করতে পে করে, এরকম একটা পিএইচডি। তাহলে ওইটা যখন আপনি ওয়েব ডিজাইন করবেন তাহলে ওটা ডিমান্ড কীরকম হবে চিন্তা করেন। আপনার তো কোডিং করতে হয় আরও বেশি। ওকে, আপনাদের কিন্তু ওই লেভেলে ট্রেনিং করানো হয়, এটা মাথায় রাখবেন গাইস, কখনো এটাকে ছোট করে দেখবেন না। এবং আপনাদের প্রত্যেকটা প্রজেক্ট আমি কিন্তু নিজেই পার্সোনাল রিসার্চ করি, চিন্তা করে আপনাদেরকে ফিল করি যে আপনারা কোন ধরনের পিএইচডিগুলোতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখে কিন্তু আমাকে ফিল করতে হয় যে আপনারা কোন পিএইচডিগুলো শুরু করা উচিত। আর আমি কিন্তু সব ব্যাচে একই রকম প্রজেক্ট দেখাই না। এই ওয়াপিকটা আমি মনে হয় আমি যতগুলো ব্যাচ নিয়েছি তার ভিতরে 2টা কি 3টা ব্যাচে আমি দেখিয়েছি। ওয়াপিকটা সব ব্যাচে দেখাই না। আর আমার কাছে যেগুলো পিএইচডি আছে সেগুলো আমি করতে দিই। আবার দেখবেন কয়েকদিন পরে আবার নতুন নতুন কিছু পিএইচডি দেখাবো, নতুন অন্য কোনো ব্যাচে নতুন পিএইচডি নিয়ে আসবো, হয়তো আপনাদের ব্যাচে নতুন পিএইচডি আসতে পারে, মানে যেটা আমি কখনোই দেখাই না। আমি সবসময় র্যান্ডম চেঞ্জ করি। আমার নিজেরই বিরক্ত লাগে একই পিএইচডি ব্যাপার দেখাতে, আপনারা দেখবেন ভালো লাগবে না একটা সময়। যাই হোক, এখন আমরা ওয়াপিক টপিক নিচ্ছি। এখানটায় আমরা যেটা করব, ওই যে বললাম একটা আইডেন্টিটি থাকবে, অ্যাবাউট ফুটার, অ্যাবাউট বা বলতে পারেন ফুটার, অ্যাবাউট ফুটার এরকমও বলতে পারেন। এটা বলার পর এইখানটায় ইমেজ ট্যাগে যাব। যদি ইমেজ ট্যাগটা আপনি লিঙ্ক করেন, আপনি লিঙ্ক ট্যাগ দেন, আর ইমেজেস স্ল্যাশ ফাইলের নামটা এখানে অল্টারনেটিভলি ওয়াপিক বলতে পারেন। আর ক্লাস হবে ইমেজ ফ্লুইড, দ্যাটস ইট। এখন আমি যদি ওয়েবসাইট রান করি, রিলোড, তাহলে আমরা এখানে ওয়াপিকটা পাবো। আচ্ছা, ফুটারকে কল করা হয়নি মেবি, ফুটারটাকে উপরে নিচে একটু কল করে নেই। প্যাডিং করলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। 120 ডান, স্পেস পাওয়া যায় এবং এর ভিতরে এই জিনিসগুলো আসবে। এটাকে বলা হয় অ্যাড্রেস। টিতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। পুরোর স্ট্রাকচার কিন্তু একটু ভিন্ন, একটু লক্ষ্য করবেন, পুরোটা কিন্তু স্ট্রাকচার একটু ভিন্ন, শুধুমাত্র এটা হাইলাইট করা। নর্মালি কিন্তু এগুলো আছে, তার মানে নিচে নিচে আছে। এই অ্যাড্রেসগুলোতে কিন্তু খুব যে কমপ্লিকেশনস তৈরি করতে হয়, ইউএলএল দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, এমনটা দরকার নাই। সো এইখানটা আমরা নর্মাল এডিডিআর অ্যাড্রেস নামেও কিন্তু একটা ট্যাগ আছে, সেটা দিয়ে আপনি করতে পারেন। তো আমি এখানে কন্টেন্টগুলো অ্যাড করে দিই।
সিম্পল। এখন আমি যদি ওয়েবসাইটটা রিলোড দেই তাহলে আমরা এইভাবেই পাচ্ছি, কিন্তু পি ট্যাগটা কিন্তু নিচে আসবে, রাইট? তাহলে আমরা এইখানটা বলবো ব্রেক, তারপর এখানে বলবো ব্রেক, তারপরে এখানে বলবো ব্রেক। মানে আমি এইভাবে সাজাচ্ছি, এইভাবে সাজালে যে এইভাবে দেখাবে এমনটা কিন্তু না। রিলোড হয়েছে। এখন এইটাকে হাইলাইট করব, তাহলে এতটুকু অংশ বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ যে কোনো একটা ট্যাগ দিয়ে এটাকে হাইলাইট করতে পারেন। হয়েছে? আর কিছু লাগবে আমার? আমার কিন্তু ডান। স্পেসিং করা হচ্ছে। তো এখানে কিন্তু দেখেন স্পেসিং কিন্তু আপনি কিন্তু অ্যাড্রেসের মধ্যে দিয়েছেন, মাঝখানে স্পেসটা কেমনে দেবেন? তাহলে অ্যাড্রেসটাকে ট্যাগ কল করে লাইন হাইট দিতে হবে। লাইন হাইট মনে করেন 2 দিলাম, অনলি 2। রিলোড যদি দেন দেখেন স্পেসটা বেড়ে গেল। আপনার যদি মনে হয় স্পেস বেশি মনে হচ্ছে 1.7 দেন, 1.678 এগুলো হচ্ছে আদর্শ লাইন হাইট দিয়ে দিলাম। এখানটা দেখবেন স্পেস কিন্তু ওয়াপিকের নিচে আছে, তার মানে এটা লোগো না। আর আমার ফুটারে কিন্তু একটাই ইমেজ, রাইট? ফুটারে অ্যাকচুয়ালি না, এখানে কিন্তু এই ইমেজটা আছে ওয়াপিক। তাহলে আপনি এখানে বলেন ফুটার ওয়াপিক বলতে পারেন না? ফুটার লোগো ক্লাস দিলাম। এই ক্লাসটা কেন দিলাম? নিচেটা স্পেস দেওয়ার জন্য। অথবা আপনি এই জায়গাটা একটা ক্লাস দিতে পারেন যে MB5 বা 4, তাহলে মার্জিন বটম 4 হবে, তাতেও কিন্তু সমস্যা নাই। আপনার আসে না কিন্তু, কেন আসে না? কারণ এটা কিন্তু ডিসপ্লে ব্লক না, ডি ব্লক করেন। ডি ব্লক মানে কি? ডিসপ্লে ব্লক। যদি এই ক্লাসটা দেন তাহলে নিচের দিকে একটা স্পেস পাচ্ছে। কথা বোঝা গেছে? কারণ অ্যাঙ্কর ট্যাগ ব্লক এলিমেন্ট না হলে প্যাডিং মার্জিন কাজ করে না, এটা আমি আগেই বলেছি, ছোটবেলা থেকে বলে আসছি। তো আমি এটাকে 3 করি, বেশি দিব না। এই তো। এখন এর পরের পোর্শনে আসি। পরের পোর্শনটা কোম্পানি কিন্তু কোনো লিঙ্ক না, লিঙ্ক হচ্ছে এগুলো। তো এই জায়গাটায় ইউএল দেব। এইখানটায় আমরা বলবো ক্লাস লিস্ট আনস্টাইলড, কেন? নিচে নিচে যাতে আসে। এবং এখানে আমরা এলআই দেব। এবং উপরে বলছি এটা কিন্তু কোম্পানিটা কোনো কোনো লিঙ্ক না। তো আমরা হোম অ্যাবাউট আস প্রাইজিং এখান থেকে শুরু করব। এই জায়গাটা অ্যাঙ্কর ট্যাগ হবে। আমি এখানে বলি হোম, এটা আর এটার মাঝখানে একটা স্পেস তৈরি করে বুঝতে সুবিধা হবে। এখানে বলবো হোম অ্যাবাউট আস। সাপোজ আমি আমার মতো করে দিয়ে দেই সার্ভিসেস ব্লক, এবং উপরে কিন্তু একটা হেডিং হবে H4। আমরা বলতে পারি কোম্পানি। ডান। এবার আসেন আদার্স। তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটাই কপি পেস্ট। ডান। ওকে। আর এই এলজিতে আমরা এই নিউজ লেটার অপশনটা অ্যাড করব। উপরে দেখেন H4 এর মতোই এটা, তাহলে আমরা এখানে H4 ঠিকই দিব। নিউজ লেটার নিচে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে, নিচে পি ট্যাগ, টিতে ক্লিক করলাম, কপিট। এইখানটা একটা ফর্ম আসবে, এইরকম যাতে দেখতে হয়, ফর্মটার জন্য এরকম দেখতে হয়। এই জিনিসটা করব কিভাবে? এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং কাজ নতুনদের জন্য। আমরা এখানে গেট বুটস্ট্র্যাপে কল করি, কম্পোনেন্টসে যাব, ফর্মে যাব, ফর্মে যাওয়ার পর নিচের দিকে যাইতে থাকেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, বামের দিকে এরকম একটা আছে, তার মানে এই যেটা কোল অটো লেভেল এমবি অটো দেওয়া আছে না, এই জিনিসটা আমরা নেব। এই যে এইটা নেব, এইটা আমরা এতটুকু কপি করলাম, কারণ আমার এই পোর্শনটা শুধু লাগবে। তো আপনি যদি তাকান যে ওই জিনিসটা আছে, কিন্তু এটা একটা বাটনের মতো কাজ করে কিন্তু, মানে মানুষ ইমেল অ্যাড্রেস দিবে, এটা বাটনের মতো কাজ করে। কিন্তু এই ওয়েবসাইটে এ কিন্তু বাটন না, বাটন হচ্ছে এ, তাই না? ওইটা আমরা মডিফাই কীভাবে করব সেটা একটা দেখার বিষয়। আমরা এখানে প্রথমে ফর্ম দেব,
এর ভিতরে আমরা এটা অ্যাড করব। একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে আমি এটাকে কাস্টমাইজ করছি কিভাবে। কোনো কিছু নেওয়া বড় কথা না, বড় কথা হচ্ছে কাস্টমাইজ করাটা। তো আমি যদি এখন ওয়েবসাইটটা রান করি, এটা তো পাবোই আমরা, রাইট? এখন এই অ্যাঙ্কর, এই অ্যাডটা এটা ডান দিকে দেব, মানে আমার টার্গেট হচ্ছে এটা যেন ডান দিকে থাকে। তাহলে এটাকে উপরের দিকে উঠাই। এবার আমি যদি রিলোড দেই তাহলে এরকম হয়ে আসলো। কিন্তু এইখানটা আমরা এটা দিব না, এখানে একটা বাটন থাকবে। তার মানে এইখানটায় এই জায়গাটায় অ্যাঙ্কর ট্যাগ যে আছে, আমরা এটা না দিয়ে এখানটা বলবো বাটন। কথা বোঝা গেছে? বাটনের ভিতরে আমরা পেপার প্লেন অ্যাড করব। পেপার প্লেন বলতে আমাদের এখানে যেটা আছে সেটা। সোশ্যাল আইকন অ্যাড করতে হবে, আমরা কিন্তু সোশ্যাল আইকন নিয়ে আসছি। তো পেপার প্লেন নিয়ে আসার জন্য, এই পেপার প্লেনটা নিয়ে আসার জন্য আমরা ফন্টাসাম কিন্তু একটার জন্য ইউজ করব না। আর এগুলো কিন্তু ফন্টাসাম থেকে নেওয়া যাবে না, ফন্টাসাম কিন্তু এরকম কালার দেয় না। এই কারণে যেটা করতে হবে, ফ্ল্যাট আইকনে যেতে হবে। আর একটা পেপার প্লেনের জন্য আমি ফন্টাসাম লিঙ্ক করতে পারবো না, করা উচিত না। যদি আপনি করেন তাহলে ওয়েবসাইটটা শুধু শুধু লোড হবে, তাই না? এখানে আমরা বলবো পেপার প্লেন, সার্চ দেন পেপার প্লেন। এবার আমরা কিন্তু ইমেজ আকারে নেব, নট আইকন হিসেবে। পেপার প্লেনে যখন সার্চ দিবেন আপনি অনেকগুলো পেপার প্লেন পাবেন। লোডিং, এবং এটা আমি তুলে ফেলি, এখানে লোডিং হচ্ছে, এটা আমরা এখান থেকে তুলে ফেলবো। আর এখানে দেখবেন অনেকগুলো পেপার প্লেন আছে, এগুলো দেখবেন না, এগুলো হচ্ছে শাটার স্টকের। তো পেপার প্লেন অনেক ছোট আকারে, এই যে এটা নিতে পারি, এটা নিতে পারি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা ডিলিট করে দিই। আরও কিছু জিনিস একবারে নিয়ে নেব, সেটা হচ্ছে টুইটার, ফেসবুক, ড্যাশ ড্যাশ ড্যাশ। তো আমরা এখানে বলি ফেসবুক, সার্চ দিই, ফেসবুক লোগোতে ক্লিক করি, তাই দেখবেন ফেসবুক লোগো আসবে লোড হয়ে আসছে। এবং এইটা যেরকম আছে ফেসবুকটা, এখানে দেখবেন এটা গোলাকার নাই, এই যে দেখেন গোলাকার আছে, বাট এটা কিন্তু পেইড। তার মানে পেইড জিনিসটাকে অ্যাভয়েড করবো। এই যে দেখেন পাইছি, বা এই যে পাইছি, তাহলে আমি এটাকে কপি করি। তারপরে কি হচ্ছে, টুইটার, টুইটার লোগো, লোগোটা নেবেন, তাহলে আইকনগুলো যে এরকম লাইন টাইন যে আছে ফন্টাসের মতো জিনিসটা আসবে না। টুইটার আমরা নিব হচ্ছে এরকম, এই যেটা কপিট। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, অনেক পুরনো, কিন্তু ইনস্টাগ্রামের লোগোটা অনেক পুরনো। ইনস্টাগ্রাম, এই পুরনো লোগোটা পাওয়া যায় কিনা কে জানে। পাইছি, মোটামুটি পাইছি না? এই যে সিমিলার না হলেও আমরা এটা নিচ্ছি, এখানে 8টা আছে। টুইটার নিব আমরা না, টুইটার নিয়েছিলাম, লিঙ্কডইন নিব, বা ওখানে কি দেয়া আছে, ড্রিবল, ড্রিবলটাকে নেই। আর কি আছে, গিটহাব, এই যে এরকম নিব। নাই আর, এটা নেওয়া যাবে না, রিবাল লোগো ছাড়া খুঁজতে হবে, জিবাল লোগো ছাড়া খুঁজতে হবে, তাহলে হয়তো পাওয়া যাবে আরো। কিন্তু এক্স্যাক্টলি এরকম পাইতে গেলে অনেকক্ষণ খুঁজতে হবে, তার উপর আবার লোডিং হচ্ছে, এখানে যা আছে তাই। আচ্ছা, এরপরে আছে গিটহাব, এই যে পাইছি একটা, কিন্তু এটা কিন্তু ব্ল্যাক। বুঝতে তো পারছেন যে কি করতে হবে। আর এটা থেকেও বেটার ওয়ে হচ্ছে আপনি এগুলোকে ক্রপ করে নিয়ে নেন, তাহলে তো হয়ে যায়। ওকে, আমি এইভাবে রাখলাম। এখন এখান থেকে যা কিছু নিয়েছি সেটা আমি এটাকে ক্লোজ করে দিই, ডাউনলোডে ক্লিক করি। আমরা ইমেজ আকারে নেব, আমরা কিন্তু এসভিজি ফরম্যাটেও নিতে পারি। আমি এসভিজি ফরম্যাটে নেই, একটা ভালো আইডিয়া হবে।
এর ভিতরে অ্যাড করে দিলাম এক্সট্রাক্ট। আমরা এসভিজি ফাইলগুলো পাবো, কাট করি, কাট করার পর ইমেজেস ফোল্ডারের ভিতরে এটা অ্যাড করে দিই। এই এসভিজি ফাইলগুলো কিন্তু আপনার ওই জিনিসগুলো নিয়ে আসবে। পেপার প্লেন, বানানটাকে একটু ঠিক করি, তারপর এখানে হচ্ছে ফেসবুক, তারপর টুইটার, দেন হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, এখন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে পেপার প্লেনটাকে ইউজ করা। এটা কিন্তু ইমেজ, রাইট? ও, ইমেজ আছে তো, কিন্তু আমরা নিব হচ্ছে পেপার প্লেন, এটা এসভিজি। তো আমি এটাকে কপি করি, কপি করার পর আমরা এই জায়গাটায় পেস্ট করব। এমনি করে দিলে হবে না, ইমেজ ট্যাগ ইমেজেস স্ল্যাশ, আমরা ইমেজটা অ্যাড করে দিলাম। এবার যদি রিলোড দেই তাহলে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, আসেনি। পেপার প্লেন ইমেজেসের ভিতরে ইমেজটা, ইমেজেসের ভিতরে পেপার প্লেন কোথায়? এই যে পেপার প্লেন, আমাদের ওই ইমেজটা এখানে আসার কথা। যদি না এসে থাকে তাহলে সাইজিং এর কারণে আসেনি, এটা হতে পারে। বা আমি বাইরে কল করে দেখে আসে কিনা, ফ্রমের বাইরে এখানে এই ইমেজটাকে কল করে দেখি, যদি আসে তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিকঠাক আসছে। ওর ভিতরে আসলে সাইজটা বড়, এই জন্য। সো এটা একটা ম্যাটার করে। তো আমরা এটা বাদ দিই। বাটন আমরা দিয়েছি কেন বলেন তো? যাতে আমরা সাবমিট করতে পারি, ক্লিক করতে পারি। এখানে আমরা দিব হচ্ছে টাইপ সাবমিট, এই তো। এরপরে আসেন এটাকে ডিজাইন করব, ভালোভাবে লক্ষ্য করবেন। এই পোর্শনটা কিন্তু সবার আগে করতে হবে। ফ্রমকে কল করি, তারপরে বাকিটা দেখা যাবে। ফ্রমের ভিতরে ফ্রমের ভিতরে কি কি আছে? ফ্রমের ভিতরে আছে হচ্ছে ইনপুট গ্রুপ, MB2 মানে হচ্ছে মার্জিন বটম, এটা বাদ। তাহলে ফ্রম এটা আমরা কল করি এখানে, কপি পেস্ট, দেন হচ্ছে ইনপুটকে কল করব, রাইট? ফ্রম গ্রুপের ভিতরে ইনপুট, কপি পেস্ট, ইনপুটের ভিতরে ইনপুট গ্রুপ প্রিপেন্ট, ইনপুটের বাইরে কল করলাম, তাহলে এটাকে কপি পেস্ট। দেন হচ্ছে ইনপুট গ্রুপ টেক্সট, প্রত্যেকটাই কিন্তু দরকার, প্রত্যেকটাই দরকার। সো বুঝে শুনে আমরা ইউজ করব। আবার কপি পেস্ট, গাইজ শুরু হয়ে গেছে, চলতে থাকবে। বাটন, এরপর আমরা বাটনকে কল করব। বাটনের ভিতরে ইমেজটাকে কল করি এর ভিতরে। আই হোপ যে বুঝতে পেরেছেন কিভাবে কি করলাম। নেস্টেড করা প্রত্যেকটা জিনিসের দরকার, এই জন্য আমরা ওইভাবেই এটাকে কাস্টমাইজ করার চেষ্টা করব। ইন্সপার্ট এলিমেন্ট, এখানে দেখেন একটা কালার দেয়া আছে। তো আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, তাহলে আমরা একটা কালার পাবো। আর এটাকে ইনপুট গ্রুপের চারপাশে একটা কালার দিব না? তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা, কিন্তু কালারের বাইরে কালারটা চলে যায়। তাহলে আমরা যেটা হবে ইনপুটের ভিতরে কালারটা দেব। আমাদের ইনপুট আমাদের যেটা সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। বর্ডার দিব কিনা ডিপেন্ড করে এটার উপর, এখানে কোনো বর্ডার নাই। তাহলে আমি এখানে বলে দিই বর্ডার 0, কোনো বর্ডার থাকবে না। সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এটাকে ঠিক করা, রাইট? তো এর ভিতরে দেখেন এখানে ফ্লেক্স করা আছে, মার্জিন রাইট করা আছে, এটা বাই ডিফল্ট। তো এখানে রাইট টাইট যাই থাকে না কেন ও কিন্তু নড়াচড়া করবে যদি একটু সরান করে। ওকে ফাইন, কিন্তু এখানে কোনো প্যাডিং নাই, প্যাডিং আছে মেবি এখানে। তাহলে এটা কিন্তু আমরা কল করে রেখেছি এখানে, আমরা এখানে প্যাডিং 0 করে দেব যাতে কোনো প্যাডিং না থাকে। ক্লিয়ার? ওদের প্যাডিং এর উপরে আমারটা ওভাররাইড করলাম। এই জায়গাটায় কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ কালারটা দিয়ে দিলাম। তো কোনো বর্ডার কিন্তু দেইনি। এবার আসেন বাটন, বাটনের ভিতরে একটা প্যাডিং করব, প্যাডিং 0, তাহলে কিন্তু নাই। তো প্যাডিংটা আমরা এমনভাবে করব যাতে ইনপুটের সামঞ্জস্যপূর্ণ হয়। তো ইনপুটে আমরা যে এই কাজটা করেছিলাম এখানে কিন্তু প্যাডিং করা আছে, এটাকে আমরা আমাদের মতো করে সাজাবো। প্যাডিং যদি বলি 5 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল,
বা 15 করি এবং উপরে নিচে একটু বাড়াই, বাড়ে না বাড়ার কারণ হচ্ছে এখানে দেখেন প্যাডিংটা কিন্তু হাইলাইটেড, এই যে দেখেন ক্লোজ ক্লোজ করছে, কিন্তু অনেক জায়গায় দেখবেন হাইট দেওয়া থাকে, এই যে দেখেন হাইট দেওয়া আছে, এটা কিন্তু প্রবলেম। তো আমরা হাইটটাকে অ্যাভয়েড করবো গাইস, হাইট দেওয়া যাবে না, হাইট আমরা বলবো অটো। এবার দেখেন বড় হয়, অটো করলে কি হবে, এটাকে ক্রস হয়ে যাবে, মানে প্যাডিংও দেয় হাইটও দেয়, এটা প্রবলেম করে। যাই হোক, আমরা এই বাটনটার আমরা আমাদের যে কোডটা সেটা হচ্ছে এটা। এখন ওইখানে যেটা করেছিলাম ইনপুটে, যেভাবে আমরা প্যাডিং দিয়েছি, এই অংশটুকু কপি করে আমাদের বাটনে এক্স্যাক্টলি ওইভাবে প্যাডিংটা করব। তাহলে কি হবে, সমান সমান হবে। বাটনে কিন্তু বাই ডিফল্ট বর্ডার থাকে, আমি এটাকে 0 করে দেই, রাইট। এবং কালারেও থাকে, কালারটা আমরা দিয়ে দিব ইনপুটে যে কালারটা দিয়েছিলাম, বা আমি এটা পুরোটাই কপি করি, এটা আমাদের বাটনেও হবে। কিন্তু তারপর একটা বর্ডার আসে, রাইট। এই বাটনে থেকে কিন্তু এই বর্ডারটা আসে না, আসে হচ্ছে মেবি এখান থেকে, এই যে বর্ডারটা। তার মানে আমার এই জায়গাটায় বর্ডার 0 করে দেব, হয়েছে। সবই ঠিকঠাক, কিন্তু ইমেজটা পায়নি। তার মানে ইমেজের, এটা কিন্তু ইমেজ না গাইস। হ্যাঁ, এখন ইমেজের মতো কাজ করে। তাহলে আমি এখানে উইথ দিব 100 পিক্সেল, আরো ছোট করব, কতটুকু রাখবেন ডিপেন্ড করে। তো আমি এরকম রাখতে পারি 18 দিলে বেটার। এটা কালার চেঞ্জ করব রেড, কালার চেঞ্জ হয়, ইমেজের কালার চেঞ্জ হয়। তো এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হবে না, প্রবলেম না এখানে কালার চেঞ্জ করা। ওকে, এটা তুলে ফেলি। তাহলে এটা কালার চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা কাজ। ক্লিক করে যত কোড আছে সবগুলো কপি করে আমরা এখানে পেস্ট করে দিই, যা যা কাজ করেছি। এখন যেহেতু ইমেজ আকারে কল করেছি, কালার কিন্তু চেঞ্জ করা যাবে না। বাট আপনি যদি এটাকে ইমেজ আকারে কল না করে যদি আপনি কোডের মাধ্যমে কল করেন, সেটা কিন্তু করা যায়। তার আগে আমরা ওই যে পেপার প্লেন পিএনজি, এটা তো পিএনজি, কিন্তু পেপার প্লেন এসভিজি তে যাই। এখানে দেখবেন অনেক কোড আছে, তাই না, অনেক কিছু দেয়া আছে এর মধ্যে, ভিউ বক্স, ভার্সন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, নিউ, স্টাইল, এখানে কালার কোড মেবি দেয়া আছে, পাথ দেয়া আছে, প্যাথ, এবং উপরে আমরা কালার দেখতে পাচ্ছি কিনা এটা মুশকিল, রাইট, কোনটা দিয়ে কালার হচ্ছে, এটাকে বলা হয় ফিল কালার। যখন আপনি এসভিজি তে কালার দিবেন এটাকে বলা হয় ফিল কালার। এখানটায় এসভিজি যত ফরম্যাট আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরো জিনিসটাকে কপি করব। কথা বুঝতে পারছেন, এই পুরো জিনিসটাকে কপি করব। যদি আপনি এটাকে ইমেজ আকারে নিতে চান, পুরোটা কপি করার পর আপনার এই ইমেজ আকারে, সরি ইমেজ আকারে না নিয়ে ট্যাগ আকারে নেব, বাটনের ভিতরে, বাটনের ভিতরে আমরা এই কোডটাকে বসায় দেব। কথা বুঝতে পারছেন, এটা পুরোটাই বসা দিলাম, তার মানে এটা ট্যাগ হবে এসভিজি। এখন আমি যদি এখানে বলি এসভিজি, ইমেজ জায়গায় বলবো এসভিজি, তাহলে কিন্তু আমরা মডিফিকেশনটা একটু অন্যভাবে করতে পারি। এখন দেখেন ও কিন্তু নড়াচড়া করছে না, কেন করছে না, কারণ এসভিজি থেকে আমরা অলরেডি উইথ দিয়েছি, কালার দিলে কিন্তু কাজ করবে না। বাট এখানে যদি বলি কালার ফিল বা ফিল কালার, কালার ফিল অথবা ফিল কালার যে কোনো একটা হবে, একটু চেক করি কোনটা হয়, কালার ফিল পায়, তাহলে হবে ফিল কালার। স্ট্রোক কালার, ফিল কালার, এগুলোই তো আসার কথা, কাজ করে গ্রিন। ফিল কালার না কাজ করলে এখানে মনে হয় কালার ফিল দিতে হবে, কালার ফিল কাজ করে, তাহলে স্ট্রোক কালার দেই বা কালার স্ট্রোক, মানে এসভিজির কালারটা চেঞ্জ করার জন্য ওই একটা ইয়ে দেয়। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড, তাহলে কি রেড হয়, হয়, কিন্তু আমি যদি কালার বলি রেড, তাহলে কি কালার আসে, আসে না। তার মানে এখানে ওই কালারটা দেওয়ার জন্য ওই স্ট্রোক বা সামথিং কিছু একটা দিতে হবে। একটু খুঁজি, ওয়েট করেন, প্রপার্টিটা আমার ঠিক মনে পড়ছে না, ফিল কালারই বলা হয়, এসভিজি কালার চেঞ্জ, এসভিজি কালার চেঞ্জ
প্রপার্টি, কি কি প্রপার্টি আছে সেটা একটু দেখি। এই যে ফিল কালার চলে আসছে, এই যে ফিল শুধু দিতে হবে, নট ফিল কালার। বুঝতে পারছেন? আমি একটু বেশি লিখে ফেলছি। তাহলে এখানে শুধুমাত্র যদি বলি ফিল, দেখেন রেড হয়ে গেছে। তার মানে আমাদেরকে কালার যদি আমি চাই, এটা ক্লিক করেন তাহলে ওই কালারটা চলে আসবে। কথা বুঝতে পারছি? তার মানে আপনি এসভিজি ট্যাগ হিসেবে কল করতে পারেন, অথবা ইমেজ আকারেও কল করতে পারেন। ইমেজ আকারে কল করলে কালার চেঞ্জ করা মুশকিল, আপনি এসভিজি যদি কল করেন কালার চেঞ্জ করা ইজি। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। তো এতটুকু অংশ কপি করে আমরা এর মধ্যে পেস্ট করে দেব, কিন্তু এখানটায় একটা বড় সরো একটা কোড চলে আসছে, রাইট? এখন আপনারা যদি চান এটাকে ছোট করবেন, তাহলে আপনি কপি করেন, করার পর কোড ডট ফরিত্রানি ডট কম, আমার এখানে একটা কোড তৈরি করা আছে, মানে একটা স্ক্রিপ্ট তৈরি করা আছে, যেখানে যে কোনো বড় বড় লাইনকে আপনি মার্জ করতে পারবেন। আমি এখানটায় কোডটা দিয়ে দিলাম, মিনিফাই অল কোড যদি ক্লিক করি, তাহলে দেখবেন এক লাইনে কোডটা চলে আসে। ডাবল ক্লিক যদি করি, ট্রিপল ক্লিক, কপি করে আমরা এখানে বসায় দেব, তাহলে পুরো কোডটা কি হবে, মিনিফাই হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এবার যদি রিলোড দেই, তাহলে আমরা পাচ্ছি না। তার মানে এখানে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে এই যে এখানে যে এই জিনিসগুলো যে ছোট হয়ে গেছে না, এটা একটা প্রবলেম। তো ওইটা করা যাবে না। তার মানে আমার এখানে স্ক্রিপ্টে ভুল, রাইট? নর্মালি কি ছিল, মানে নর্মালি কি ছিল, নর্মালি যদি দেখাই, এগুলোর মধ্যে একটা গ্যাপ ছিল, গ্যাপ ছিল, এই গ্যাপটা কিন্তু নাই। কোথা না কোথা থেকে সে মার্চ হয়ে একটা প্রবলেম ক্রিয়েট করে। তো যেহেতু গ্যাপ নিয়ে কথা হচ্ছে, তাহলে আমরা একটা ওয়েবসাইটে যাই, মিনি ফাই এইচটিএমএল, এই ওয়েবসাইটেতে যাই। এরাও কি করে, সে একই কাজটা করে। তো আমি এটাকে কাট করি, কাট করার পর এখানটা পেস্ট করি, তারপর আমি মিনিফাই করি, তাহলে কোডটা দেখে মিনিফাই হয়ে গেল। যদি প্রবলেম ক্রিয়েট করে তাহলে কিছু করার নাই, তাহলে আমরা মিনিফাই করা যাবে না, এবার প্রবলেম ক্রিয়েট করবে না। এগুলো কি করছে, একসাথে হয়ে গেছিল, এটা হচ্ছে প্রবলেম। তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে রিলোড যদি দেই, এখন পারফেক্টলি দেখাবে। তার মানে আমরা কোডটা ছোট হয়ে গেল, দেখতে সুন্দর লাগবে। কথা বুঝতে পারছেন? ওকে, এই পোর্শনটুকু ডান। এগুলোতে আপনারা সাইজিং করতেই পারবেন, কালার দিতে পারবেন, এগুলোর ফন্ট সাইজ করতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নাই। এবার আসেন নিচের দিকে পোর্শনটাতে অ্যাড করব একটা জিনিস এই জায়গাটায়, কিন্তু এর উপরে একটা স্পেস, একটা বর্ডার দিব। তো বর্ডারটা আমরা চাইলে, মেবি আমরা উপরে একটা বর্ডার দিয়েছিলাম, এই যে বর্ডার দিয়েছিল কিভাবে, ওইখানে যেভাবে দিয়েছিলাম সেইভাবে নিচে আমরা দিব। ন্যাববার কন্টেনারকে কল করে বর্ডারটা দিয়েছিলাম, বর্ডার বটম, ন্যাববার কন্টেনারকে কল করে বর্ডারটা দিয়েছিলাম। তাহলে আমি যদি এখানে একটা ক্লাস দিতাম বর্ডারের জন্য, ওই ক্লাসটা যদি আমি নিচেও কল করতাম, তাহলে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যেত। তার মানে কি, এক ডেলে দুই পাখি হয়ে যেত, সেটা কিন্তু হচ্ছে না। তার মানে কি, আমাকে ডাবল কাজ করতে হচ্ছে, এটাও আমাকে ভাবতে হবে। তো রো এর ভিতরে আমি এখানে বলবো বর্ডার, আমি জাস্ট এতটুকু দিয়ে রাখলাম। এখানটায় আমরা কল করব হচ্ছে বর্ডার, কিন্তু বর্ডারটা দিব হচ্ছে উপরের দিকে, রাইট? তাহলে এখানে বলবো টপ, আর এটাকে ক্লাসে রূপান্তর করতে হবে। তাহলে আমরা বর্ডারটা পেয়ে যাব। রিলোড পাইছি, যেটা আমাদের দরকার সেটা আমরা পেয়ে গেছি। এই জায়গাটায় দুটো কন্টেন্ট অ্যাড করতে হবে, এটা আপনারা পারবেন সবাই। এখন আপনারা, আমি যদি বলি আপনাদের যে এই কন্টেন্টটা অ্যাড করতে হবে, এই ফন্ট গুলো অ্যাড করতে হবে, লাইক ইউজিং দিস, পারবেন না করতে? কি বলেন, পারবেন সবাই? পারবেন ইনশাল্লাহ। ভয়ে বলতেছেন নাকি? কেউ মনে মনে বলতে আছেন চেষ্টা করবো, কিন্তু ভয়ে বলতে পারতেছেন না? হ্যাঁ, আপনারা ক্লাসে আসছেন 9 জন, রেসপন্স করেন কম। মনিরা, তারপর হচ্ছে আহ, মানে খুব কষ্ট হয় নাকি লিখতে? বাকিদের কি খুব কষ্ট হয় লিখতে? রেসপন্স না করলেও কিন্তু প্রবলেম, রেসপন্স করা দরকার। আমাদের রেসপন্সের উপরে ওই অ্যাটেন্ডেন্স মেনটেন হয়।
সো আরেকটা জিনিস সেটা হচ্ছে রেসপন্সিভনেস, এটা আপনারা করতে পারবেন। আমাদের সবচেয়ে কঠিন কাজ ছিল কিন্তু এটাই, এটা আমরা কমপ্লিট করলাম। আর এগুলো নর্মালি আপনি ইমেজ আকারে কল করলে বেটার হয়। আর আমি তো কালার অনুযায়ী কিন্তু আমি ডাউনলোড করেছি, সো কালার দেওয়া নিয়ে চিন্তা করতে হবে না। যদি আপনাদের কাছে মনে হয় আমাদের কাছে বেটার হচ্ছে ফন্ডাসম ইউজ করা, আবার ক্লায়েন্ট কিন্তু মাঝে মাঝে কিন্তু রিকোয়ার্ড করে ফন্ডাসম যদি নেন পুরো ফাউন্ডেশনটাকে লিঙ্ক করে স্পেসিফিক এই ফেসবুক তারপর টুইটারগুলো নিতে হবে, তার মানে কি ফাউন্ডেশনের পুরো ফাইলটা কিন্তু লোড হচ্ছে। কিন্তু আপনি যদি ফ্ল্যাট আইকন থেকে স্পেসিফিক এই পোর্শনগুলোকে ডাউনলোড করেন এবং আপনি যদি ইন্টিগ্রেট করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা একটু ফাস্ট লোডেড হবে। কথা বোঝা গেছে? ফাউন্ডেশন ব্যবহারের সুবিধাও আছে অসুবিধাও আছে। ওয়েবসাইটে যদি ফাউন্ডেশন রিলেটেড কাজ বেশি থাকে, মনে করেন অনেক আইকন টাইকন অনেক কিছু যেগুলো সবগুলোই হচ্ছে ফাউন্ডেশন থেকে করা, তাহলে আপনি ফাউন্ডেশন ইউজ করেন। কিন্তু সামান্য একটা পেপার প্লেন বা ফাউন্ডেশন ফেসবুকের জন্য দুই একটা জিনিস ইউজ করার দরকার হবে না। আর আপনারা চিন্তা করতে পারেন তাহলে ভাইয়া শুরুর দিন ইউজ করছিলেন কেন? অল্প একটুর জন্য, আপনাদের প্র্যাকটিসের জন্য ইউজ করেছিলাম। আমি যখন যেভাবে দেখাবো সেটা হচ্ছে আপনাদের বেস্ট। লাস্ট টাইম যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে বেস্ট। আপনি কি আমি আপনারা দেখবেন শুরুর দিন যেমনি দেখেছিলাম কোডিং, আমি কিন্তু এখন ওইভাবে কোডিং করি না। কেন করি না? যাতে শুরুর দিন আপনারা যেমনটা দেওয়া দরকার সেভাবে আমি দিয়েছি, এখন যেভাবে দেওয়া দরকার সেভাবে দিচ্ছি। আমি যদি চাই আমার এই ওয়েবসাইটটা আরও অর্গানাইজ করতে, আমি কিন্তু আরও অর্গানাইজ করতে পারবো, এটাও কিন্তু পসিবল। এগুলো আস্তে আস্তে আসবে। আর আপনাদের কিন্তু ক্লাস বেশি দিন নাই, আপনাদের কিন্তু বেসিক এইচটিএমএল সিএসএস এর ক্লাস বেশি দিন নাই। এরপরে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব, তার আগে আমরা যে করি জাভাস্ক্রিপ্ট নিয়ে ক্লাস কয়েকটা করব। কথা বোঝা গেছে? আমরা পিএইচডি টু এইচটিএমএল এর উপরে আর একটা প্রজেক্ট করব এবং আমি আপনাদের আমার কাছে যতগুলো প্রো পিএইচডি আছে সেটার লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে দেবো, যাতে আপনারা নিজে থেকে সিলেক্ট করে নিজের মতো করে একটা পিএইচডিকে সিলেক্ট করে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তাহলে আপনার রিয়েল এক্সপিরিয়েন্সটা হবে। আমি যা করছি তাই কিন্তু আপনারা করছেন। সো ওইটা হবে আপনাদের ফাইনাল প্রজেক্ট হিসেবে আমরা কাজ করব। এবং আমরা যখন যে করি জাভাস্ক্রিপ্ট নিয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো, যে করি ইন্টিগ্রেশন করবো ওয়েবসাইটে,